ওকে, সো ৩টা সফটওয়্যারের লিঙ্ক দিয়েছিলাম যে আমরা হচ্ছে এগুলো ডাউনলোড করে রাখবো। সো আপনাদের সবার কি ডাউনলোড করা শেষ এটা? জি ভাইয়া। ওকে। ডাউনলোড তো করছি, কিন্তু ওই যে নোট.জেএস যেটা আর কি, হ্যাঁ, সমস্যা নেই ওইটা ডাউনলোড। উইন্ডোজ 7 আমার। হ্যাঁ, উইন্ডোজ 7 তো, তাই ওইটা রান করতে হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, উইন্ডোজ 8 উইন্ডোজ বা 10। উইন্ডোজ 7-এ হচ্ছে রান হবে না, নোডের হচ্ছে ওই ভার্সনটা রান হবে না। নোডের হচ্ছে আগের একটা ভার্সন লাগবে। তা আপনি আমাকে একটু ইনবক্স করেন, আমি আগের আপনাকে। ভার্সন দিয়ে কি মানে আমি কাজ করতে পারবো? হুম, মানে আপনি আগের ভার্সনে কাজ করতে পারবেন বা সমস্যা নেই, আপনি আমাকে একটু ইনবক্স করেন, আমি আপনাকে একটা সলিউশন দিয়ে দিব। ঠিক আছে। ওকে, সো এখন যেটা করব আমরা আমরা হচ্ছে যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করি। মানে আপনি স্ক্রিনটা প্রেজেন্ট করলে হবে কি, তাহলে সফটওয়্যার ইনস্টলেশনটা দেখিয়ে দিতাম ওয়েটা কিভাবে। কারণ আমার অলরেডি এনভায়রনমেন্ট সেট আপ করাই আছে, তো আমি যদি আপনাদেরকে আবার ইনস্টল করে দেখাতে চাই তাহলে আমার এক্সিস্টিং এনভায়রনমেন্টটা আসলে রিপ্লেস হয়ে যাবে। আর সাবলাইম টেক্সট আছে, আপনি তাহলে সাবলাইম টেক্সট দিয়ে কাজ করতে পারবেন ভাই, কোনো সমস্যা নেই। আপনার হচ্ছে ভিএস কোডে সুইচ করার দরকার নেই, খালি আমরা যেভাবে জাভাস্ক্রিপ্টটা রান করব ভিএস কোডে, আপনি হচ্ছে সেভাবে সাবলাইম টেক্সটে রান করতে পারবেন না, আপনাকে একটু অন্যভাবে করতে হবে, আমরা সেটাও দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। সো যে কোনো একজন যার পিসিতে 3টা সফটওয়্যার ডাউনলোড করা আছে, আমরা একটু স্ক্রিনটা একজন যে কোনো একজন প্রেজেন্ট করেন, আমি জাস্ট ইনস্টলেশনটা দেখিয়ে দিব। ভাইয়া আমি করব। শিওর আপু। এবার ওকে। আমাদের যে ভিডিও মানে ক্লাস যে হচ্ছে, এগুলোর রেকর্ডিং পরে আমরা পাবো, মানে কোনোভাবে দেওয়া যাবে? জি জি, আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস শেষে আমি হচ্ছে ভিডিওটা ইউটিউবে আপলোড করে আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিব। সো আচ্ছা, পরে ঠিক আপনারা আছে। হচ্ছে কাজ করতে যে আটকে গেলে বা প্রবলেম ফেস করলে ওই ভিডিওর হচ্ছে এটা জাস্ট দেখলেই হয়ে যাবে। আচ্ছা। ওকে, সো আপু আপনি হচ্ছে আপনার যেখানে সব 3টা হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করেছিলেন সেই ফোল্ডারটা যান। ওকে গ্রেট, সো ফার্স্টে আমরা হচ্ছে ভিএস কোড ইনস্টল করে শুরু করব। ভিএস কোড অ্যাকচুয়ালি টেক্সট এডিটর, তো আপনারা হচ্ছে ভিএস কোডের বদলে চাইলে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম অথবা অ্যাটম, যেটাতে আপনারা মানে প্রেফারেবল সেটা ইউজ করতে পারেন, বাট আমরা হচ্ছে এই কোর্সে ভিএস কোডটা মানে ইউজ করব। আর হচ্ছে বর্তমানে ভিএস কোডটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো আমরা যদি মনে করেন ভিএস কোডটায় কাজ শিখি, আমরা পরে হচ্ছে আরও অন্যান্য যখন কোডিং করব, কোডিংয়ের কাজ করব, লাইক ধরেন পিএইচপি অথবা পাইথন, আমরা তখন এগুলোর হচ্ছে ভিএস কোড ডাইরেক্ট করতে পারবো। আর ভিএস কোডের আরেকটা সুবিধা হচ্ছে এখানে আমি হচ্ছে ডাইরেক্ট গিট আর গিটহাবের সাথে আমি ইন্টিগ্রেট করতে পারি। সো আমাকে হচ্ছে ভিএস কোডে বিল্ট ইন টার্মিনাল আছে, আমি এখানে কাজ করতে পারি, সো এখানে হয়ে যাবে। সো আপু আপনি হচ্ছে ভিএস কোডটা হচ্ছে ইনস্টল করেন, তো ভিএস কোডটা হচ্ছে ডাবল ক্লিক করে ইনস্টলেশনটা শুরু করেন, এবং আমরা সবাই হচ্ছে এখানে ফলো করে জাস্ট দেখে নিই। মানে ইনস্টলেশন প্রক্রিয়া আসলে জটিল কিছু না, একদম ইজি। অলরেডি হচ্ছে সব অপশন মোটামুটি সিলেক্ট করাই আছে, জাস্ট হচ্ছে ফার্স্টে হচ্ছে আই অ্যাকসেপ্ট দিতে হবে, কারণ এটা আসলে কেউ পড়ে না এই অ্যাগ্রিমেন্টটা, তো জাস্ট নেক্সট দিলেই হবে এখানে। এরপরে হচ্ছে নেক্সট দিতে হবে, এখানেও সেম নেক্সট। তারপরে এখানে সবগুলো অপশন টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে হচ্ছে একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট করবে আর আপনার হচ্ছে কনটেক্সট মেনুতে কিছু অপশন যোগ করবে। এক্স্যাক্টলি। এরপর নেক্সট, এরপর জাস্ট নেক্সট নেক্সট দিলেই হবে, ইনস্টলেশন হয়ে যাবে। তো ইনস্টলেশন আসলে একদম ইজি, কোনো ভেজাল নেই, কিছু নেই।
ওকে, এখন ফিনিশ দিলেই হবে। হচ্ছে ভিএস কোডটা ওপেন হবে। এখন আপাতত আমরা এখানে কাজ করব না, জাস্ট মিনিমাইজ করে রাখলেই হবে। সো ভিএস কোডটা আপনারা যখন ওপেন করবেন তখন একটা ওয়েলকাম স্ক্রিন আসে। তো আপুর হচ্ছে লোড নিচ্ছে, এটা লোড নিলে আপনারা দেখতে পারবেন ওয়েলকাম স্ক্রিনটা। এক্স্যাক্টলি, ভিএস কোড যখন আপনাদের ওপেন করবেন আপনারা এরকম একটা আর কি ওয়েলকাম স্ক্রিন দেখবেন, এবং আমরা পরে হচ্ছে আমি দেখাবো আপনাদের কি করে এগুলো কাস্টমাইজ করতে হয়। তো এটা আপু জাস্ট মিনিমাইজ করে রাখলেই হবে। সো এখন আমরা হচ্ছে গিট ইনস্টল করব, একদম ফার্স্ট স্টেপটা গিট 2.3 এক্স্যাক্টলি। সো গিট আমরা আসলে কেন ইনস্টল করছি, গিট আমরা হচ্ছে দুই ক্ষেত্রে ইউজ করব। গিটে আমরা হচ্ছে গিট ব্যাশের জন্য ইউজ করব। গিট ব্যাশটা হচ্ছে একটা কমান্ড লাইন ইন্টারফেস, তো এখানে হচ্ছে ইউনিক্স কোডিং স্টাইলে আমরা এখানে কমান্ড লিখতে পারবো। আরেকটা হচ্ছে আমরা যখন গিটহাবের সাথে ইন্টিগ্রেট করব ফাইলগুলো, তখন হচ্ছে এই জন্য আমাদের গিটটা লাগবে। এখানে আপনি নেক্সট দিয়ে, এখানেও নেক্সট, নেক্সট দিলেই হবে, নেক্সট। এবং এইখানে যেটা করবো, একটু ব্যাকে যান আপু, জাস্ট ব্যাকে ক্লিক করলেই হবে। এখানে যে ড্রপ ডাউন থেকে আমরা আসলে এখানে ভিম দেওয়া আছে বাই ডিফল্ট, বাট আমরা হচ্ছে ডিফল্ট এডিটর হিসেবে আমরা ভিএস কোডটা ইনস্টল করব, মানে ইউজ করব। সো ড্রপ ডাউনে ক্লিক করলে এক্স্যাক্টলি এখান থেকে দেখবেন এই যে ইউজ ভিজুয়াল স্টুডিও কোড 3 নম্বরে, জি এটা এক্স্যাক্টলি এটাই, যে ইউজ ভিজুয়াল স্টুডিও কোড অ্যাজ গিটস ডিফল্ট এডিটর। আমরা যেহেতু হচ্ছে ভিএস কোডটা ইউজ করছি, আমরা হচ্ছে গিটও এখান থেকে সেট করে দিব যে ডিফল্ট এডিটরটা থাকবে ভিজুয়াল স্টুডিও কোড, এবং এখানে নেক্সট দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সব নেক্সট, এরপর আর চেঞ্জের কিছু নেই, জাস্ট হচ্ছে বাই ডিফল্ট যে অপশন আছে আমরা হচ্ছে সেগুলোকে রেখে জাস্ট নেক্সট নেক্সট দিয়ে আমরা হচ্ছে শেষ করব। লিমন ভাই, আপনি হচ্ছে ভিজুয়াল স্টুডিও হচ্ছে ডাউনলোড না করলেও হবে, আপনি চাইলে হচ্ছে গিটহাব মানে সাবলাইম ইউজ করতে পারেন, বাট সাবলাইম ইউজ করলে আপনি হচ্ছে বাই মানে কোড এডিটরে আপনি হচ্ছে কোডটা রান করতে পারবেন না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইলের সাথে জেএস ফাইলটা হচ্ছে ইন্টিগ্রেট করে সেটা ব্রাউজারে রান করতে হবে। তো আমি দেখিয়ে দিব ক্লাসে আসলে যতগুলো ওয়েতে আসলে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি সবগুলো আমরা দেখব, বাট আমি হচ্ছে ভিএস কোডে কাজ করি, আর আমি ভিএস কোডটাই আসলে পার্সোনালি প্রিফার করি। ওকে, এখন জাস্ট ফিনিশ দিলেই হবে, একটা রিলিজ নোট আসবে, এটা আসলে দেখার খুব একটা দরকার নেই, এটা দরকার নেই, জাস্ট বাইরে একটা ক্লিক করলেই হবে। এক্স্যাক্টলি। সো এখন আমরা হচ্ছে নোড ইনস্টল করব। সো নোডটা আসলে কি করে, নোড হচ্ছে আপনার হচ্ছে পিসিতে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। যে আমরা তো জানি যে আমরা জাভাস্ক্রিপ্ট নর্মালি ব্রাউজারে রান করতে পারবো, বাট এটা আমাদের পিসিতে রান করব কিভাবে, এই জন্য আমরা নোড ইউজ করব। নোডের মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বিল্ট ইন করা আছে, যাতে করে আমরা হচ্ছে আমরা যখন ভিএস কোডে জাভাস্ক্রিপ্টটা রান করব তখন আমাদের এই নোডটা লাগবে। সো আপু হচ্ছে নোডে ডাবল ক্লিক করে ইনস্টলেশনটা শুরু করেন। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। নোডের এটা হচ্ছে এমএসআই ফাইল। এমএসআই ফাইলটা একটু যদি বলতেন। এটা হচ্ছে আসলে হয় কি যে এক একটা ফাইল এক একভাবে হচ্ছে আপনার হচ্ছে কি বলবো এটাকে, মানে মেনলি যেটা হয় আমরা তো এগুলো হচ্ছে কোড আকারে লিখি ফার্স্টে,
কোড আকারে লিখে পরে একটা প্যাকেজ বিল্ড করি, যে প্যাকেজের মধ্যে আসলে সবগুলা কোডকে একসাথে করে মানে রাখে। মনে করেন যে আপনি হচ্ছে কোনো একটা শপিং করতে গেলেন, আপনি অনেকগুলো আইটেম কিনলেন, পরে সবগুলাকে নিয়ে একটা বড় ব্যাগের ভিতরে রেখে ওরা একটা মানে কি বলবো স্ট্যাপলার দিয়ে হচ্ছে ইয়ে করে দিল। সো আপনি যখন বাসায় এসে যখন আবার ওটা ওপেন করবেন, তো সবগুলো আপনি আবার ওখান থেকে বের করে আনতে পারবেন। তো ইটস লাইক এখানেও এটা করে, সবগুলা প্যাকেজকে একসাথে করে প্যাক করে একটা হচ্ছে ডট ইএক্সি বা ডট এমএসআই ফাইলটা ক্রিয়েট করে, এটা আর কিছুই না। তো আমার এখন এক্স্যাক্টলি এক্সটেনশনটার আসলে মানেটা মনে নেই, যে এমএসআই দিয়ে একটা মিনিং আছে। তো বাট একই জিনিস, আপনি জাস্ট ওই ডাবল ক্লিক করে ইনস্টলেশনটা করলেই হবে। তো আমরা যারা উইন্ডোজ ইউজ করি, তো তাদের জন্য হচ্ছে ডট ইএক্সি বা ডট এমএসআই ফাইলগুলো, ম্যাকের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হয়, এবং লিনাক্সের ক্ষেত্রে এই প্যাকেজের হচ্ছে মানে প্যাকেজ করার ওয়েটা ডিফারেন্ট দেখে আপনার লাস্টের এই এক্সটেনশনটাও ডিফারেন্ট হয়। এখানে নেক্সট দিলেই হবে, এরপর হচ্ছে অ্যাকসেপ্ট করে নেক্সট। নর্মালি আমরা হচ্ছে নোডে বাই ডিফল্ট যেগুলো থাকে আমরা হচ্ছে সেগুলোতেই করব। সো জাস্ট নেক্সট দিয়ে দিয়ে হচ্ছে সামনে গেলেই হবে। এক্স্যাক্টলি এখানে হচ্ছে নেক্সট দিতে হবে, এখানে হচ্ছে টিক চিহ্ন দিবেন না। কেউ যদি ভুলে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে হবে কি, আপনাকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড হবে। সো ভিজুয়াল স্টুডিও হচ্ছে মাইক্রোসফটেরই আলাদা হচ্ছে এডিটর। সো আমরা হচ্ছে ওটা ইউজ করব না, ওটার সাইজ অনেক বেশি এবং ওইটা আসলে এন্টারপ্রাইজ কাজে বেশি ব্যবহার করা হয়, সেটা জাস্ট ইনস্টল করে নিব আমরা। সো এখানে দেখা যায় যে আমরা যখন নর্মালি হচ্ছে প্রোগ্রামিং করি বা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, তখন আমাদের ভিজুয়াল স্টুডিওটা লাগে। আর হচ্ছে আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য একটা টেক্সট এডিটর থাকলেই হয়, আমাদের জাস্ট ফিচারগুলো টুকটাক থাকলেই চলবে, এত বেশি আমাদের লাগবে না। জি, ক্লাস রেকর্ড হচ্ছে এবং রেকর্ডিং হচ্ছে ইনশাল্লাহ রাতে অথবা কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন। সো নোড আসলে একটু সময় নেয় ইনস্টলেশনটা শুরু হতে, একটু সময় পরেই হচ্ছে শুরু হয়ে যাবে। এসএসডি থাকলে একটু ফাস্ট হয়, এসএসডি না থাকলে হচ্ছে একটু স্লো হয়, একটু টাইম লাগে। সো আপনারা সবাই হচ্ছে এই সাথে হচ্ছে ইনস্টলেশন করে নিতে পারেন। করে নিলে হবে আমরা এরপর যখন ডাইরেক্ট কোডিংয়ে ঢুকবো তখন আপনারা আমাকে ফলো করতে পারবেন একসাথেই। সো আমি হচ্ছে খুব দ্রুত আগাবো না বা খুব দ্রুত কিছু করব না। আপনারা যদি চান যে ক্লাসে হচ্ছে একই সাথে ফলো করতে করতে টাইপ করে হচ্ছে এক্সিকিউট করবেন, সেটা করতে পারেন, বাট ভালো হবে যে আপনারা হচ্ছে জাস্ট ক্লাসটা ফলো করে পরে হচ্ছে এই নিজেরা হচ্ছে করার চেষ্টা করেন। এটা করলে হবে কি, অনেক সময় দেখা যায় যে কোনো কিছু হচ্ছে দেখে দেখে টাইপ করতে করতে পরে রান করে তখন একটু ফোকাসটা সরে যায়, শিফট হয়ে যায়। তো দেখা যাবে যে আমি হয়তো একটু কথা বলতে বলতে সামনে গিয়ে গেছি, আপনি হয়তো একটা টপিক বা একটা হচ্ছে কিছু আমি দেখেছি যেটা আপনি মিস করে ফেলেছেন, তখন আপনি আবার ক্যাচ আপ করতে হচ্ছে সমস্যা হবে এটার সাথে। সো এখানে নোড ইনস্টল হয়ে গেলে আমাদের কাজ শেষ। নোড একটু সময় লাগে, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা তো একটা, সো এখানে হচ্ছে ওরা কিছু সেটিংসে চেঞ্জ করে এবং আপনার পিসিতে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাড করে এখানে। সো যার জন্য একটু টাইম নেয় নোডটা ইনস্টল হতে। ভাইয়া, জি আপু। আমি একটু লেটে জয়েন করার কারণে একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। আপনার সম্পর্কে জানি না, আপনার নাম বা আচ্ছা, ডিটেলস। সমস্যা নেই, বলবো। আমি আসলে কাউকে এখন পর্যন্ত বলিনি, মানে নিজে ইন্ট্রোডাকশনটা দিইনি। আচ্ছা আপু, আপনার হচ্ছে ওই যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাচ্ছে, ওখানে জাস্ট ইয়েস প্রেস করতে হবে। আপনার ইনস্টলেশনে হচ্ছে দেখেন ডেস্কটপে আইকন আছে মানে বারে, জি এক্স্যাক্টলি এটা, এখানে ইয়েস দিতে হবে, ওটা দিলে হচ্ছে ইনস্টলেশনটা শুরু হবে। তো আমি হচ্ছি তাহসিন শাহরিয়ার, শিখবে সবাই তা আছি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসাবে। তো শিখবে সবাই কাজ ছাড়াও আমি হচ্ছে দুইটা স্টার্টআপের সাথে কাজ করছি। তো স্টার্টআপের সাথে আসলে কাজ আগে থেকেই করছিলাম শিখবে সবাইতে জয়েনের আগে। তো পরে হচ্ছে শিখবে সবাইতে জয়েন করি নভেম্বরের দিকে। তো আমি জয়েন করেছিলাম অ্যাজ এ ওয়েব ডেভেলপার, এবং আসলে আমার এই ওয়েব ডেভেলপমেন্ট জার্নিতে আসলে এই কোর্স নেওয়ার কোনো কথা ছিল না। তো এই কোর্সের কাহিনীটি একটু মজার, যে মানে একদিন জাস্ট গল্প করতে করতে
এই হুটহাট জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট নিয়ে সবাই অনেক ভয় পায়, বা কেন সবাই এত ভয় পায়, জাভাস্ক্রিপ্ট তো মজার। তো ওই তখনই আসলে ওই রায়ান ভাই আমাকে বললেন যে তো জাভাস্ক্রিপ্ট যখন তুমি এত ভালো পড়াতে আছেন, তুমি কেন কোর্স নাও না? তাই আমি বললাম ভাই আসলে তো আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, এবং আমার আসলে ওই কোর্স নেওয়ার বা ওরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি হচ্ছে প্রোগ্রামার, আমি হচ্ছে একদম কোডিং করতে আমার খুব মজা লাগে, ঘন্টার পর ঘন্টা প্রোগ্রামিং করতে করে থাকতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যে কোর্স নিব, শিখাবো, এটা আসলে নাই। তখন বললো যে তুমি শুরু করো, শুরু করলেই হয়ে যাবে, এত ভয় পাওয়ার কিছু নাই। তো ওই থেকেই আসলে শুরু করা। তো আমি চাচ্ছি আসলে ক্র্যাশ কোর্সটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, কারণ জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার হয়, আপনারা অন্যান্য প্রোগ্রামিংয়েও আসলে মানে এই সেম কনসেপ্টগুলো ইউজ করতে পারবেন। কনসেপ্টগুলো আসলে মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম। ডিফারেন্সটা হচ্ছে খালি কিছু সিনট্যাক্সে, বা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজে একভাবে একটা কাজ করা গেলে ওই ল্যাঙ্গুয়েজে হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে কোডটা লিখতে লাগে, বাট বাকি সব কিছু সেম। সো আমার পরিচয় আসলে এইটুকুই, ছোটখাটো পরিচয়। সো তাহলে আমরা হচ্ছে ক্লাসটায় ঢুকি। আপু তাহলে হচ্ছে স্ক্রিন প্রেজেন্টটা হচ্ছে অফ করেন, আমি তাহলে হচ্ছে প্রেজেন্টটা হচ্ছে আমি তাহলে এখন প্রেজেন্ট করি। সো আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে প্রেজেন্ট হয়ে গেছে এখন। জি, দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। সো এখন যেটা করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ডেস্কটপে। সো আমি হচ্ছে জেএস ব্যাচ, এবং আপনাদের ব্যাচ হচ্ছে 6। আসলে এতগুলা ব্যাচ নেওয়া হয়ে যাবে আমিও চিন্তা করি নাই, বাট কি করার, নেওয়া হয়ে যাইতেছে। সামনে আরও নিতে হবে, কারণ রেজিস্ট্রেশন আসলে অনেক করেছে। তো রেজিস্ট্রেশন যত করেছেন আমাদেরকে আসলে ওটা কভার করতে হবে। সো আমি হচ্ছে এখানে আমার এই ফোল্ডারটা ক্রিয়েট করে করলাম কি, রাইট ক্লিক করে এখানে ভিএস কোডটা ওপেন করে ফেললাম। সো এখানে দেখেন সাইডে হচ্ছে দেখাচ্ছে যে জেএস ব্যাচ 6 যে ফোল্ডারটা ছিল, আমরা আসলে এই ডাইরেক্টরির ভিতরে আছি। তো আমার হচ্ছে ভিএস কোড একটু ডিফারেন্ট দেখাবে, কারণ আমার হচ্ছে থিমটা আসলে একটু ডিফারেন্ট। সো আপনাদের হচ্ছে প্রথমেই যেটা করতে হবে, কিছু প্লাগইন লাগবে। কিছু না, আসলে একটা ইনস্টল করলেই হয়ে যাবে। সো এক্সটেনশনের মধ্যে হচ্ছে লাইভ সার্ভারটা লাগবে। এটা হচ্ছে আমাদের বেশি কাজে লাগবে, স্পেশালি যখন আমরা ডম নিয়ে কাজ করব। সো আমাদের ডমের আগ পর্যন্ত আমরা হচ্ছে ভিএস কোডে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা রান করব, এবং ডমে যাওয়ার সময় বা ডম ক্লাস শুরু হওয়ার পরে আমরা তখন হচ্ছে এই লাইভ সার্ভারে হচ্ছে একটা এইচটিএমএল ওয়েবসাইটে বা পেজে কাজ করব। সো এটা মেনলি লাগবে। এছাড়া আপনারা চাইলে হচ্ছে থিম বা এক্সট্রা কিছু ডাউনলোড করতে পারেন। আরেকটা লাগবে, এটা হচ্ছে প্রেটিয়ার। সো প্রিটিয়ারের কাজটা আসলে কি, এটা হচ্ছে আপনাদের জাভাস্ক্রিপ্ট কোডটা ফরম্যাট করে। অনেক সময় হয় যে আমরা একটা সেমিকোলন দিতে ভুলে যাই, বা হচ্ছে কোড ফরম্যাটটা ঠিক মতো করি না, মানে অযথাই হচ্ছে আমরা স্পেস দিয়ে রাখি কোডের মধ্যে, যেটা আসলে ইন্ডেন্টেশনটা ঠিক থাকে না। সো এটা একটা ফরম্যাট করে দেয়। এটা আপনার কোড হয়তো রান করবে ওইভাবেও। যেটা হয় আর কি, আমরা যখন কোড লিখি সেটা আসলে কম্পিউটারকে বোঝানোর কাজ হচ্ছে কম্পাইলারের, কিন্তু আপনার কোড যেন আরেকজন ডেভেলপার দেখে বুঝতে পারে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন বা আপনি আসলে কি করতে চাচ্ছেন। সেটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য, যে আমাদের কোড যেন হিউম্যান রিডেবল হয়, দেখে যেন আমরা স্ট্রাকচারটা দেখে বুঝতে পারি যে আসলে কোনটার পর কিভাবে কোন সিকোয়েন্সে হচ্ছে আমাদের কোডগুলো এক্সিকিউট করছে। তো এই জন্য হচ্ছে এটা ইউজ করতে পারেন প্রেটিয়ার। এটা না ইউজ করলেও কিছু হবে না। যদি এটা ইনস্টল করেন সেক্ষেত্রে কি হবে, আপনাদের হচ্ছে এখানে এখানে ম্যানেজ থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে লিখবেন যে ফরম্যাট অন সেভ। তো এই ফরম্যাট অন সেভ এখানে যদি টিক চিহ্ন না থাকে, তাহলে এখানে টিক চিহ্নটা জাস্ট দিয়ে নিতে হবে, তাহলেই কাজ শেষ। এখন আমরা যেটা করব, এই যে আমরা হচ্ছে গিট ইনস্টল করলাম, নোড ইনস্টল করলাম, এগুলো আসলে এখন এগুলোর কাজ দেখব। এই টার্মিনাল থেকে আমরা হচ্ছে নিউ টার্মিনালে ক্লিক করব। ক্লিক করে এখানে আমার এখানে ব্যাশ দেখাচ্ছে, বাট আপনাদের এখানে পাওয়ার শেল থাকবে বাই ডিফল্ট। সো এই পাওয়ার শেলটা আমরা চেঞ্জ করে আমরা হচ্ছে এখানে ব্যাশ আনবো। তো এটার জন্য কি করব, ড্রপ ডাউন থেকে এই যে সিলেক্ট ডিফল্ট শেল এখানে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে অপশনগুলো আসবে যে আমি আসলে কোনটা ইউজ করতে চাচ্ছি। তো আমার যেহেতু গিট ইনস্টল করা হয়ে গেছে, এখানে গিট ব্যাশ নামে একটা অপশন থাকবে। আপনারা যারা গিট ইনস্টল করেন তাদের জন্য গিট ব্যাশটা থাকবে না, জাস্ট এই দুইটা থাকবে। সো আমরা এখানে হচ্ছে গিট ব্যাশে সিলেক্ট করব, এবং এই সিলেক্ট করার পরে তারপর করব কি আমরা এখানে প্লাস আইকনে হচ্ছে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করলে নিউ টার্মিনাল ওপেন হবে, এবং আমরা যে ব্যাশে এখানে সিলেক্ট করলাম এটা তখন এখানে ওপেন হয়ে যাবে। আমরা যদি এখানে প্লাস ক্লিক না করি তখনও হচ্ছে পাওয়ার শেলই থাকবে। তো এখানে ক্লিক করে হচ্ছে ব্যাশে আমরা এনে ফেললাম, এবং তারপরের কাজ হবে আমরা যে নোটটা ইনস্টল করলাম, সো নোট আসলে কি ঠিকঠাক মতো কাজ করছে, নোট কমান্ড কি হচ্ছে রান করতে পারছে আমাদের পিসিতে, এটা চেক করার জন্য কি করব, জাস্ট নোড লিখব। নোড লিখে হচ্ছে হাইফেন বা ড্যাশ যেটা যেটা বলেন, এরপর ভি দেওয়ার পরে আমরা এন্টার দিব। এখন একটা ভার্সন দেখাচ্ছে, সো এই ভার্সনটা হচ্ছে আমার পিসিতে ইনস্টল করা, আপনাদেরটা ডিফারেন্ট হতেও পারে, কোনো সমস্যা নেই। ভার্সনটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের আসলে নোড এই কিওয়ার্ডটা কাজ করছে কিনা। সো আমরা যখন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে রান করব টার্মিনালে, তখন এটা লাগবে, নোড এনভায়রনমেন্টটা লাগবে। আমরা তখন এই নোড দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টটা হচ্ছে এক্সিকিউট করব কোডটা। সো এইটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? আমি এভাবে আসলে মেইনলি কোড করি যাতে আপনাদের চ্যাট পড়তে পারি রিয়েল টাইম, এবং এখানে কোড করতে পারি। হ্যাঁ, জি ভাইয়া এই বলেন। যে উইন্ডোজ 7 এর যে মানে যে নোটের যে এটা ভার্সনটা থাকবে, আর এটা কি সেম থাকবে একদম? না, উইন্ডোজ 7 এর জন্য মনে হয় লাস্ট সাপোর্টেড ভার্সন হচ্ছে 13 পয়েন্ট সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নেই ভার্সনটা। তো ওটার পর থেকে আসলে উইন্ডোজ 7 এর সাপোর্টটা ওরা উঠিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আসলে আসি। তো আমরা তো এভাবে করে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে এক্সিকিউট করতে পারবো। তো সেকেন্ড ওয়ে তো আমি দেখাবো যে আমরা কিভাবে ব্রাউজারে করতে পারবো। সো ব্রাউজারে করার আরেকটা ইজি ওয়ে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যে আপনি কনসোলে যাবেন, আপনি এখানে কনসোলে গেলে আপনি এখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবেন কনসোলে। সো এই কনসোলে কোড আর হচ্ছে টার্মিনালে কোড আসলে প্রায় কাছাকাছি, কিন্তু আমরা হচ্ছে এখানে একটু কনসোলে আমরা যেভাবে একদম র কোডিং লিখতে পারছি সেটা আমরা এখানে লিখে এখানে এক্সিকিউট করতে পারবো। সো আমি যদি এখানে কনসোলে যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখি সেটা রান করবে, কারণ আমাদের হচ্ছে গুগল ক্রোমে হচ্ছে বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, যেটা হচ্ছে আপনাদের ব্রাউজারে আপনার জাভাস্ক্রিপ্ট লিখে এক্সিকিউট করতে পারবেন। এবং জাভাস্ক্রিপ্টই একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আপনি ডাইরেক্ট ব্রাউজার থেকে রান করতে পারবেন। আপনার আলাদা কোনো এনভায়রনমেন্ট লাগবে না, কোনো কিছু ইনস্টল করতে হবে না, জাস্ট ব্রাউজার কনসোল এখানে জাভাস্ক্রিপ্ট রান করবেন। সো আমরা এটা করবো না, বেটার হয়ে হচ্ছে হচ্ছে এই স্ক্রিপ্টের কোড লিখে রান করা টেক্সট এডিটরে। সো ওই ওয়েটাও দেখাবো, সামনে হচ্ছে আসবো এটাতে। সো এখন এই যে আমরা আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করলাম, অ্যান্ড এইটুকু যদি সবার ক্লিয়ার হয়ে যায়, এখন কথা হচ্ছে আমরা আসলে কোডটা লিখবো কেন, যে কোডিং এর আসলে এত কি দরকার ছিল, মানে এটা ছাড়াও তো লাইফ অনেক ইজি ছিল, তাই না? সো কোডিং আসলে দরকার হয় কারণ কম্পিউটার হচ্ছে আপনার কোনো কাজ বুঝতে পারে না আপনি কি চাচ্ছেন। আপনি যদি জাস্ট কম্পিউটারের দিকে, আপনি আপনার মনিটরের দিকে তাকিয়ে আছেন এবং আপনি চিন্তা করছেন যে আমি একটা মুভি দেখতে চাই, তো আপনার কম্পিউটার আপনার এই চিন্তাটা রিড করতে পারে না, ওকে একটা ইনস্ট্রাকশন দেওয়া লাগবে, ও একটা ইনস্ট্রাকশন চায়, ও ইনস্ট্রাকশন পেলে ও একদম প্রপার ওয়েতে এক্সিকিউট করতে পারবে। বাট যতক্ষণ না আপনি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ও কিছুই করবে না। সো ইটস লাইক, আপনি যদি মনে করেন আপনার চা খেতে ইচ্ছা হয় এবং আপনি কোনো টঙের সামনে যে আশেপাশে ঘুরঘুর করতে থাকেন, বা টঙের পাশে এসে দাঁড়িয়ে থাকেন, বা একটু দূরেই দাঁড়িয়ে থাকলেন এবং তাকিয়ে থাকলেন চাওয়ালার দিকে, তাকে তাকে চিন্তা করছেন যে আমাকে এক কাপ চা দাও, আমাকে এক কাপ চা দাও, ও কিন্তু ভাববে যে কি ব্যাপার, সমস্যা কি, ওই ব্যাটা আমার দিকে এমনি তাকায় আছে কেন, মতলবটা কি ওর। সো এরকমই জিনিস, আপনাকে হচ্ছে ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি আসলে কি চান। তো কম্পিউটারও হচ্ছে কাইন্ড অফ এরকম। তো আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আসলে মেইনলি কেন লিখি, জাভাস্ক্রিপ্ট আসলে আসলো কেন, কি দরকার ছিল জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট আসলো যখন জাভাস্ক্রিপ্টের আগে যে ওয়েবসাইটগুলো ছিল ওগুলো জাস্ট এইচটিএমএল এবং সিএসএস, মানে একটা ওয়েবসাইট আছে, স্ট্যাটিক ওয়েবসাইট, ওখানে কিছু ছবি আছে, কিছু লিঙ্ক আছে, এবং ওইটাই, ওখানে কোনো ইন্টারাকশন হচ্ছে না। এই যে দেখেন আমি এখানে পিপলে ক্লিক করলে আমার
হচ্ছে আজকের এই ক্লাসে কতজন মানুষ আছেন, কারা কারা আছেন সেটা দেখাচ্ছে। এবং চ্যাটে ক্লিক করলে আপনাদের এই চ্যাটগুলো রিয়েল টাইমে দেখাচ্ছে। আমার কিন্তু একবারের জন্য কিন্তু পেজ লোড হয়নি, কিছুই লোড হয়নি। আপনি আপনার পিসি থেকে চ্যাটে লিখছেন, আমি আমার পিসিতে বসে আপনার এখানে চ্যাট দেখতে পাচ্ছি। সব কাজ কিন্তু রিয়েল টাইমে হচ্ছে, মানে কি একটা ইন্টারাকশন হচ্ছে এখানে। তো এই যে জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি যদি একটা পেজ বানান এইচটিএমএল সিএসএস দিয়ে, হ্যাঁ বানাতে পারবেন, বাট এখানে তখন কোনো ইন্টারাকশন থাকবে না। আপনার জাস্ট একটা স্ট্যাটিক পেজ থাকবে। তো আমরা আসলে স্ট্যাটিক জিনিস পছন্দ করি না অ্যাজ এ হিউম্যান। আমরা সবসময় যেটা আসলে একটু ইন্টারেক্টিভ, যেটা ইন্টারেক্ট করে সেটা নিয়ে আমরা একটু বেশি মানে পছন্দ করি। এটা আমাদের আসলে হিউম্যান নেচার। এই জন্য আমরা আসলে এই ইউআই ইউএক্স নিয়ে এত কাজ করি, যে জাস্ট প্রোডাক্ট ডিজাইন করলেই হয় না, ইন্টারেকশনটা যেন ভালো থাকে। এটার কাজ কিন্তু মেনলি ইউএক্স ডিজাইনাররা করে। সো আমি কিন্তু আসলে ইউআই ইউএক্স ডিজাইনারও। এটা আসলে আমি ওইভাবে বলি না বা ফোকাস করি না, কারণ এটা আমি ডেভেলপমেন্টের পাশাপাশি আমার এটাও করা হয়। সো দুইটাই হচ্ছে প্যারালাল ওয়েতে চলছে। সো এটা যাই হোক। সো এই যে তখন ওয়েবসাইটগুলোকে মানে ইন্টারেক্টিভ করার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রথম আবির্ভাব হলো। সেটা হচ্ছে নেটস্কেপ নামে একটা ব্রাউজার ছিল, এবং ওই ব্রাউজারেই হচ্ছে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা ইউজ করা হয়। ওটার নাম থাকে হচ্ছে স্পাইডার মাঙ্কি। সো যাই হোক, তো তখন হচ্ছে প্রথম জাভাস্ক্রিপ্ট হচ্ছে আবির্ভাব হলো, এবং এরপরে সেটা ছিল হচ্ছে 1996 সাল, হয়তো 95 লাস্টের দিকে, আমার এক্স্যাক্টটা মনে নেই। বাট এরপর থেকে আজকের এই 2021-এর মধ্যে জাভাস্ক্রিপ্ট অনেক বড় একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। প্রথম দিকে থাকতো কি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা জাস্ট ইন্টারেক্টিভিটির কাজই করতাম, যে আমরা হচ্ছে হয়তো কোনো কিছুর উপরে মাউস নিয়ে যাচ্ছি, হয়তো কিছু একটা হোভার করছে, বা কালার চেঞ্জ হচ্ছে, বা সাইজ চেঞ্জ হচ্ছে, যেটা এখন আমরা বাই ডিফল্ট ওই সিএসএস হোভার দিয়েই করে ফেলতে পারি সুডো ক্লাসটা ইউজ করে। সো আগে এই কাজগুলোর জন্য আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করতে লাগতো, বাট CSS 3 আসার পর আমাদের লাইফ অনেক ইজি হয়ে গেছে। তো এরপর অ্যানিমেশনের কাজে জাভাস্ক্রিপ্ট ইউজ হতো অনেক আগে। হচ্ছে অ্যানিমেশনের কাজ করার জন্য আমার এই জাভাস্ক্রিপ্ট দিয়েই কোডগুলো করা লাগতো। এখন জাভাস্ক্রিপ্ট অনেক বড় বড় কাজে ইউজ হয়। যেমন এখানে এখানে একটা এক্সাম্পল দিলাম হচ্ছে গুগল মিটের। আর একটা এক্সাম্পলের জন্য আমরা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে যাই। ফেসবুকে যদি আমরা যাই তাহলে দেখি কি হয়। এই যে আমার ফেসবুকে মানে ইন্টারফেসটা তো হচ্ছে সবার হচ্ছে সেম, তাই না? আমার এখানে যেগুলো দেখাচ্ছে আপনার এখানেও কাইন্ড অফ এইগুলোই দেখাবে। যেমন এখানে হচ্ছে গ্রুপের শর্টকাটগুলো দেখাবে, এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্টসগুলো থাকবে, এখানে আপনার নাম থাকবে, আপনার হচ্ছে আপনার ফ্রেন্ডসদের ডেগুলো হচ্ছে এখানে দেখাবে। সো এগুলো সবার সেম, কিন্তু লেআউটটা সবার সেম থাকলেও কন্টেন্ট কিন্তু সবার সেম না। আপনার এখানে কন্ট্যাক্টসের যে থাকবে, আমার এখানে কিন্তু কন্ট্যাক্টসে কিন্তু ওই মানুষগুলো থাকবে না। আমার হোম পেজে যা দেখাবে আপনার হোম পেজে কিন্তু সেটা দেখাবে না। সো এখানে ডিফারেন্ট দেখাবে, এবং আমার এখানে শর্টকাটস এগুলো সব ডিফারেন্ট। তো এগুলো ডিফারেন্সটা আসলে হয় কিভাবে? এগুলো ডিফারেন্সটা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই আমার নামের একটা আইডি আছে, একটা আইডি জেনারেট করা আছে, এটা ওটা ইউনিক আইডি, ওটা আপনার সাথে ম্যাচ করবে না। সো আমি যখন ফেসবুকে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তখন জাভাস্ক্রিপ্ট করে কি, সার্ভার থেকে আমার ইনফরমেশনগুলো ফেচ করে করে আমার এখানে ব্রাউজারে দেখায়, যে আমার স্পেসিফিক ইনফরমেশনগুলো দেখাবে। আপনার ইনফরমেশন কিন্তু আমাকে দেখাবে না, আমারটাও আপনাকে দেখাবে না। সো এই জায়গায় এখন আমি যদি ফেসবুকে জাভাস্ক্রিপ্ট জাস্ট বন্ধ করে দেখি যে আসলে কি হয় ফেসবুকের। সো আমি এখানে হচ্ছে ডিসেবল, এই যে জাভাস্ক্রিপ্ট এসেই পড়েছে, জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে আমি হচ্ছে একটু লোড করি ফেসবুকটা। দেখেন কি হচ্ছে কাহিনী। ফেসবুক কিন্তু একদম হুইল পাওয়ার ওয়াশের মতো ফকফকা সাদা হয়ে গেছে। কিচ্ছু নাই, নাথিং, একদম কিচ্ছু নাই, লিটারালি কিচ্ছু নাই। কোনো আইকন না, কোনো সিম্বল না, কোনো সাইন না, পুরা সাদা। মানে সাদা না ঠিক, আর কি এটাকে কি কালার বলে, অ্যাশ কালার সামথিং, তো এরকম কিছু একটা হবে কালার। আমার ওই কালার সম্বন্ধে আসলে, আচ্ছা আমি এটাতে ক্লিক করে 12টা বাজে দিয়েছি, যাই হোক। সো এখন যেটা হচ্ছে ফেসবুকে এরকম কেন হলো, আমি যদি আবার এটাকে ক্লোজ করে মানে জাভাস্ক্রিপ্টটাকে আগের অবস্থায় না রিলোড দিই, তাহলে কিন্তু আবার আমাকে সব কন্টেন্ট দেখাবে, আবার সব কন্টেন্ট দেখিয়ে দিল, বাট তখন কিন্তু কিছুই আসছিল না।
সো এটা হওয়ার কারণ ফেসবুক কিন্তু আসলে পুরোপুরি জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ডেন্ট। আপনি যে ফেসবুকের অ্যাপ ইউজ করছেন, ফেসবুক ডেস্কটপে চালাচ্ছেন বা ব্রাউজার ইউজ করছেন, পুরোপুরি ওদের এনভায়রনমেন্টটা জাভাস্ক্রিপ্টের উপর ক্রিয়েটেড। ফেসবুক হচ্ছে রিয়্যাক্ট ইউজ করে এবং রিয়্যাক্ট কিন্তু আসলে মেনলি ফেসবুকেরই ছিল। ফেসবুক রিয়্যাক্টের আগে একদম প্রথম দিকে জাস্ট পিএইচপি দিয়ে ডেভেলপ করা হয়। তো পিএইচপির পরে দেখে তখন অনেক সিকিউরিটি মানে লুপ হোল ছিল ফেসবুকের মধ্যে। তো পরে এটাকে ওরা চেঞ্জ করতে 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 ওরা একসময় ওদের পুরো এনভায়রনমেন্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসড করে ফেলে। তো রিয়্যাক্টের কারণে রিয়্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি এবং জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে রিয়্যাক্ট রান করবে না, কারণ যেহেতু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, ইটস লাইক আপনি বুটস্ট্র্যাপকে বলছেন তুমি সিএসএস ছাড়া রান করো। তো বুটস্ট্র্যাপ লাইক সিএসএস যদি না থাকে তাহলে বুটস্ট্র্যাপের আসলে কি কিছুই নাই, সবই তো এখানে সিএসএস, তাই না? সো এটাই, এই জন্য তখন ফেসবুকে কিচ্ছু দেখায় না, কোনো কম্পোনেন্ট লোড হয় না, পেজের মধ্যে কিচ্ছু দেখায় না, জাস্ট হচ্ছে সাদা। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে আরও ইউজ হয়, হচ্ছে গুগল হচ্ছে অ্যাঙ্গুলার ইউজ করে। অ্যাঙ্গুলার হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, গুগল থেকে ইন হাউস ডেভেলপমেন্ট ওদের। তো আপনি যখন আপনার মেইলে যাবেন বা ইউটিউবে যাবেন, ইভেন হচ্ছে গুগল ম্যাপসে, এখানে সবগুলোতে ওরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অনেক বেশি ইউজেজ। আপনার প্রতিটা ইমেইলে আপনি যদি আপনার জিমেইলে যে জাভাস্ক্রিপ্ট অফ করে যদি লোড করেন তাহলে দেখবেন যে কোনো মেইল আসলে নাই, আপনার ইনবক্স পুরো খালি হয়ে গেছে, একদম ক্লিয়ার। সো এরকম হয় আসলে জাভাস্ক্রিপ্ট ছাড়া। সো এটা গেল আসলে জাভাস্ক্রিপ্টের কিছু টুকটাক ইউজেস দেখালাম। সো এখন আমরা যেটা করব, যে আমরা আসলে এই কোড লিখে লিখে মানে আপনি যখন প্রোগ্রামিং পারবেন আপনার তখন একটা কন্ট্রোল থাকবে আপনার কম্পিউটারের উপরে, আপনার কন্টেন্টগুলো আপনাকে কিভাবে দেখাবে, কিভাবে আপনি কন্ট্রোল করবেন, এগুলোর উপরে আপনার একটা কন্ট্রোল থাকবে। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করি। তো জাভাস্ক্রিপ্টের জন্য যেটা করবো আমরা হচ্ছে ক্লাসের নাম দিই day1, এবং জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের এক্সটেনশনটা হবে ডট জেএস। সো ডট জেএস দিয়ে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন বোঝাচ্ছি এবং ফাইলের নাম দিলাম day1। তো এখানে হচ্ছে আমরা একটা কোড লিখব, যে কোড আসলে ইউজ করে সব প্রোগ্রামার ওদের জার্নি স্টার্ট করে, এবং আমি আশা করব আপনাদের জার্নি এখান থেকে শুরু হবে। আসলে জার্নিটা আসলে শুরুই হয়, এটা কোনো শেষ হয় না। এটা হচ্ছে আপনার ডেভেলপার কমিউনিটি বা হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে একটা মজার জিনিস, যে এই লার্নিংটা আপনার একদম শেষ পর্যন্ত চলতে থাকবে যদি আপনি থাকতে চান হচ্ছে এই ডেভেলপমেন্ট লাইনে। জি ভাই, রেকর্ড হচ্ছে। এই যে লাল বাতি দপদপ করে জ্বলতেছে নিপতেছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড নিয়ে প্যারা নেই। সো মনে করেন আজকে আপনি জাভাস্ক্রিপ্ট শিখলেন, কালকে হয়তো অন্য কিছু একটা আসবে, তখন ওটা শিখতে হবে, তারপর অন্য আরেকটা কিছু আসবে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। বাট আপনার যখন ফাউন্ডেশন স্ট্রং থাকবে আপনার তখন নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে বেশি দিন সময় লাগবে না। আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, মনে করেন এখানে একটা মজার কথা বলি। আমাদের হচ্ছে ভার্সিটিতে, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আসলে গ্র্যাজুয়েশন শেষ করেছি। তো ইস্ট ওয়েস্টের আমাদের প্রথম 2 বছর জাস্ট সি আর সি প্লাস প্লাস শেখানো হতো। তো আমি আসলে প্রথম দিকে ভালোই লাগতো, পরে দেখতাম যে আমার ফ্রেন্ডের ভার্সিটিতে হচ্ছে পাইথন শেখাচ্ছে, জাভা শেখাচ্ছে, মানে সি শার্প শেখাচ্ছে, কত কিছু শেখায়। তো আমাদের খালি সি আর সি প্লাস প্লাস। তো একদিন আমি আমাদের ডিনকে বললাম যে স্যার আমাদের কেন খালি শুধু সি আর সি প্লাস প্লাস শেখানো হয়, কেন অন্য ল্যাঙ্গুয়েজ আমাদের শেখানো হয় না? তো স্যার তখন বললেন যে আসলে সব ল্যাঙ্গুয়েজ ওই টুকরা টুকরা করে জানার থেকে তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজে আসলে প্রো লেভেলে যাও, খুব ডিপে যাও, ওটাতে মোটামুটি তুমি কাজগুলো করতে পারো, তাহলে তোমার অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হাইয়েস্ট 2 উইকস টাইম লাগবে। এবং তখন আমার কাছে মনে হয়েছিল যে স্যার হয়তো আমার সাথে মজা করছে, মানে জাস্ট 2 উইকসে একটা ল্যাঙ্গুয়েজ শেখা মানে এটা কিছু হইলো। কিন্তু পরে আমি দেখলাম যে এটা আসলেই ট্রু। আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখলে আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ হতে আসলে এক্স্যাক্টলি 2 উইকসই লাগে। আপনার জাস্ট আপনি যখন কনসেপ্টগুলো জানেন, ফাউন্ডেশন আপনার স্ট্রং আছে, আপনার ফাউন্ডেশন ক্লিয়ার, আপনার জাস্ট ওইটার সিনট্যাক্সগুলো দেখা লাগবে, ওইটার ডিজাইন প্যাটার্ন দেখা লাগবে যে ওইখানে আসলে এই কাজটা কিভাবে করে, তাহলেই হবে। আর আপনার অলরেডি লজিক ক্লিয়ার, আপনার মাথায় কিন্তু অ্যালগোরিদম চলছে যে এই কাজটা আমি কিভাবে করব। সো এটাই তো আমরা এখন যেটা লিখব, আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট জার্নি স্টার্ট করব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। সো এটার জন্য আমি কিছু কোড লিখি এবং আমি এটা পরে এক্সপ্লেন করব যে আমি আসলে কি লিখলাম এখানে।
সো এখানে আমি কি করলাম, এখানে আমি কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। সো এখানে আসলে এই কনসোল ডট লগ দিয়ে আমি কি বুঝাচ্ছি, এই কনসোল ডট লগ আসলে একটা মেথড। সো এই মেথড দিয়ে আমি বুঝাচ্ছি তুমি কোনো কিছু এই কনসোলে বা এই টার্মিনালে প্রিন্ট করো, সেটা আমার ওয়েবসাইটে হচ্ছে দেখাবে না, সেটা আমার কনসোলে, যে আমি একটুকে ব্রাউজারের কনসোল দেখেছিলাম না, সেটা আমার হচ্ছে কনসোলে প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে, অথবা আমাদের কোডের এখানে প্রিন্ট হবে, টার্মিনালে আমরা যখন এই কোডটা রান করব এখানে প্রিন্ট হবে। সো আমি যদি এখন এই কোডটাকে রান করি, দেখি আসলে কি আউটপুট দেখায়। তোমাকে ফাইল অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করব ফাইলটা আমরা, এবং এখানে এসে আমি নোড লিখব। নোড লিখে আমার এই ফাইলটার নাম লেখা লাগবে, ফাইলের নাম কি day1.js, ফাইলের নাম লিখলাম। এখন যেটা করতে হবে আমাকে এন্টার করতে হবে, মানে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে যা লিখেছিলাম হুবহু আমাকে সেটাই প্রিন্ট করে দেখাচ্ছে, অন্য কিছু না কিন্তু। সো আমি ওকে বলেছিলাম যে তুমি হচ্ছে কনসোলের মধ্যে লক করো বা প্রিন্ট করো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। সো এই হ্যালো ওয়ার্ল্ড লেখা এটা আসলে কি জিনিস, এটাকে আমরা বলি আসলে স্ট্রিং ডেটা টাইপ। সো স্ট্রিংটা আসলে কি, স্ট্রিং নিয়ে আমরা সামনে আরও ডিটেলসে জানবো, জাস্ট বেসিক জিনিস আমরা জেনে রাখি যে স্ট্রিংটা আসলে কিছুই না, হচ্ছে আমরা কিছু ওয়ার্ড যেটা আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখি, এবং এখানে আপনি নাম্বারও লিখতে পারবেন, বাট আপনার এই ডাবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন, মানে মেনলি কোটেশনের ভিতরে যা থাকবে এটা হচ্ছে হুবহু ওইটাই প্রিন্ট হবে, ওইটা চেঞ্জ হবে না। সো আমরা যখন কোনো কিছু হুবহু ওইটাই দেখাতে চাই আমরা তখন এই স্ট্রিং ইউজ করব, যেটা আসলে এই কোটেশন মার্ক দিয়ে আমরা এখানে শুরুতে এবং শেষে দিয়ে রাখছি। তো এটার জন্য এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। আমি যদি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমি যদি এখন হ্যালো স্টুডেন্টস বলতে চাই, এবং আমার এখানে সেভ করতে হবে, সেভ করে আবার রান করব, এখন কিন্তু হ্যালো স্টুডেন্টস প্রিন্ট হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আর প্রিন্ট হচ্ছে না। সো দেখেন এখানে আমরা এখন যেটা করলাম, আমরা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে ফেললাম, অনেক ছোট, বাট জার্নি কিন্তু শুরু হয়ে গেল আমাদের। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, লিমন ভাই বলেছেন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই, এটা কোনো প্যারা নাই ভাই। আপনার প্রোগ্রামার হওয়ার জন্য, ডেভেলপার হওয়ার জন্য সিএসসি পড়ার আসলে কোনো দরকার নেই, বাট আপনার যেগুলো জানা দরকার আপনার সেগুলো জেনে নিতে হবে। ওকে গ্রেট, সবার যদি ক্লিয়ার হয় তাহলে খুব ভালো। সো এই যে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, আমরা আসলে কিন্তু কনসোল ডট লগ কেন ইউজ করি তার আগে বলে নিই, মাঝে মাঝে আমি আপনাদের সাথে কিছু অ্যাডভান্স টিপস বা হচ্ছে কিছু অ্যাডভান্স কথাবার্তা বলবো, এগুলো আসলে ওই মাথার উপর থেকে গেলেও সমস্যা নেই, বাট এই যে আপনারা শুনবেন এটা আপনাদের সাবকনসিয়াস মাইন্ড ওই জিনিসটা থাকবে। সো এরপরে যখন এনকাউন্টার করবেন ওই জিনিসটা তখন হচ্ছে তখন মনে পড়বে যে আহা আমি তো হচ্ছে এই ওয়ার্ডটার সাথে পরিচিত, এটা শুনেছিলাম কোথায় জানো, হয়তো তখন একসময় মনে পড়বে যে হ্যাঁ এই জাভাস্ক্রিপ্ট ক্র্যাশ কোর্স করেছিলাম একটা, তখন ওইখানে হচ্ছে শুনেছিলাম, তখন ওইটা না আরেকটু সার্চ দিবেন আর একটু শিখবেন, এভাবেই আসলে লার্নিংটা হয়। সো যাই হোক, আমরা তো সবসময় কনসোল লগে হচ্ছে হ্যালো স্টুডেন্টস বা হচ্ছে এভাবে প্রতিবার মনে করেন যে আমি লিখে লিখে হচ্ছে প্রিন্ট করব না, তাই না? তো আমরা হচ্ছে অনেক সময় যেটা হয়, প্রোগ্রামিং করতে গেলে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হয়। প্রোগ্রামিং কাজটা আসলে ডেটা নির্ভর, যে আমাদের এখন এত ডেটা এবং ডেটাগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, মানে কি ভ্যারি করছে এই জিনিসগুলা, যে ডেটাগুলো আসলে ভ্যারি করছে, পরিবর্তন হচ্ছে, এবং যা কিছু আসলে পরিবর্তনযোগ্য সেটাকে আমরা বলতে পারি ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলের জিনিসটাকে নিয়েই আসলে এই ভ্যারিয়েবল নামটা আসে। ওই ভ্যারিয়েবল আসলে সন্ধি বিচ্ছেদ করলে ভ্যারিয়েবল পরিবর্তনযোগ্য। সো যা কিছু আসলে পরিবর্তন করে, ভ্যালু চেঞ্জ হয় বা কন্টেন্ট চেঞ্জ হয়, ওটাকে আমরা বলি ভ্যারিয়েবল। সো আমরা যদি একটু ভ্যারিয়েবল নিয়ে আসলে চিন্তা করি, আমি বলতে পারি যে আমার মানিব্যাগ একটা ভ্যারিয়েবল, কারণ টাকার পরিমাণ কখনো সেম থাকে না, এই সকালে যা ছিল একটু পরে হচ্ছে চেঞ্জ আরেকটা হয়ে যায়। তো মানিব্যাগ একটা ভ্যারিয়েবল, ইভেন বলতে পারি আমার গার্লফ্রেন্ড একটা ভ্যারিয়েবল, কারণ
সবসময় যে সে থাকবে এটারও কোনো গ্যারান্টি নেই। সো ওটা বাদ দিই। সো বলতে পারি ওয়েদার একটা ভ্যারিয়েবল, যেমন রাতের বেলায় টেম্পারেচার অনেক কমে যাচ্ছে ইদানিং, এবং দিনের বেলায় হচ্ছে টেম্পারেচার বাড়ে। তারপর আর কি কি ভ্যারিয়েবল বলতে পারি, অনেক কিছুই ভ্যারিয়েবল বলা যায়। যেমন ক্লাসে স্টুডেন্ট সংখ্যাও একটা ভ্যারিয়েবল, এখানে এখানে কিন্তু সংখ্যাটা চেঞ্জ হতে পারে। 17 জন এখন হয়তো ক্লাসে আছেন, একটু পরে একজন একটু বোর্ড ফিল করে লিভ দিয়ে চলে যাবে, তখন 16 জন হয়ে যাবে। সো এটা একটা ভ্যারিয়েবল। সো আপনারা যদি চিন্তা করেন, আপনারা দেখবেন যে রিয়েল লাইফে এরকম অনেক কিছুই আছে যেটা আসলে ভ্যারি করছে, পরিবর্তন হচ্ছে। তো ওই সব কিছু আসলে এক একটা ভ্যারিয়েবল। সো আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোনো কিছু এই পরিবর্তনশীল নাম্বার নিয়ে কাজ করব, বা নাম্বার হতে পারে, ওয়ার্ড হতে পারে, সেটা ইট ডাজেন্ট ম্যাটার কি হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে, তো এরকম চেঞ্জ কোনো ভ্যালু নিয়ে কাজ করব, সেজন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করব। সো ভ্যারিয়েবল আসলে আমরা ডিক্লেয়ার করব কিভাবে? এখন হচ্ছে আমি যদি এভাবে ভ্যারিয়েবল লিখি, তাহলে কিন্তু কম্পিউটার বুঝবে না আমি আসলে কি চাচ্ছি এখানে, কারণ ও হচ্ছে এটার সাথে পরিচিত না। সো ও যেটার সাথে পরিচিত ওরকম কিছু একটা লিখে ওকে বোঝাতে হবে যে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করতে চাচ্ছি। তো এখানে খুব ইজি, আমি যদি এই ভ্যারিয়েবলের এই ভারের পর বাকি সব কিছু বাদ দিয়ে দিই, এখন দেখেন এই var কিওয়ার্ডটা, এই var কিওয়ার্ড দিয়ে আমার কম্পিউটার বুঝবে বা ব্রাউজার বুঝবে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখন আমি এখানে এই ভ্যারিয়েবলে আমি এখন একটা ভ্যালু দিয়ে দিই, ধরলাম আমার ফার্স্ট নেমই দিলাম, তো এখানে তাহসিন দিলাম আমার ফার্স্ট নেম যেটা, এবং এখানে আমি দেখেন এই ভ্যারিয়েবলের আসলে নামটা কি, এফ নেম, আর এটার ভ্যালুটা কি, এটা হচ্ছে তাহসিন। এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম, এবং এই ভ্যালুটা এই ভ্যারিয়েবলে আসলে অ্যাসাইন হয়েছে কি করে, এই যে এই সমান চিহ্ন দিয়ে। তো আমরা যারা ম্যাথ করেছি, তো ম্যাথে আমরা সমান চিহ্ন আসলে ইউজ করতাম যে দুই সাইড ইকুয়াল বোঝানোর জন্য, বা হচ্ছে যে অ্যাসাইনের জন্য ইউজ করতাম। সো আমরা নর্মালি প্রোগ্রামিংয়ে যেটা করি, আমরা ইকুয়াল চিহ্ন আসলে ওই দুই সাইড সমান বুঝাই না, আমরা বুঝাই যে কোনো কিছু একটা অ্যাসাইন করছি। তো আমরা এটাকে আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। অপারেটর নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসলে খুব ডিপ ডাইভ দিব, এবং জাভাস্ক্রিপ্ট মনে করেন যে যা যা অপারেটর আছে মোটামুটি সব কিছু আমরা জেনে নিব নেক্সট ক্লাসে। তো আপাতত জানলাম যে আমি এখানে এই ইকুয়াল সাইন দিয়ে এই তাহসিন ভ্যালুটা এফ নেমে হচ্ছে সেভ করলাম বা স্টোর করে রাখলাম। সো আমি এখন এটাকে একটু কমেন্ট করি। কমেন্ট করার জন্য কি করব, আমি কন্ট্রোল স্ল্যাশ হচ্ছে চাপ দিয়েছি শর্টকাট কি, বা ডাবল স্ল্যাশ করে আপনারা কমেন্ট করতে পারবেন। সো কমেন্ট করার একটা সুবিধা হচ্ছে, আপনার কোড যখন এক্সিকিউট হয় তখন যদি কোনো কিছু কমেন্ট করা থাকে তখন সেটা আর এক্সিকিউট হয় না, তখন ও বুঝে যে এটা যেহেতু কমেন্ট করা, ডাবল স্ল্যাশ আছে এটা শুরুতে, তার মানে এখানে আসলে কি আছে আমি কি আর করব না, আমি এই লাইনটা স্কিপ করে পরের লাইনে চলে যাব। এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু আসলে যখন আপনার এটা এক্সিকিউট হয়, লাইন বাই লাইন হচ্ছে আপনার প্রোগ্রামটা হচ্ছে রিড হতে থাকে, যে একদম উপর থেকে শুরু করে সিরিয়ালি হচ্ছে এটা টপ টু বটম নামতে থাকে, যে আপনার কোড কি কি লেখা আছে, কি কি এক্সিকিউট করতে হবে। সো এবং কমেন্টের আরেকটা সুবিধা হচ্ছে আমরা কমেন্ট করে রাখি যাতে আমার কোডটা নেক্সটে অন্য কোনো ডেভেলপার দেখলে ও যেন বুঝতে পারে যে আমি আসলে কোনো একটা জিনিস কেন ইউজ করছি, বা আসলে পারপাসটা কি। অথবা আমাদের হয়তো কোনো একটা কাজে আমি তো হচ্ছে এক বছরে একটা প্রজেক্ট পুরো শেষ করব না, সো কিছু কাজ হচ্ছে বাকি থাকবে বা কিছু ফিচার হচ্ছে অ্যাড করব, তো সেগুলো আমরা হচ্ছে কমেন্ট করে লিখতে পারি যে টু ডু, বা এখানে আমি কিছু একটা অ্যাড করব। ইভেন কোডের মাঝখানে আমার হচ্ছে এই ফিচারটা এখানে শুরু হয়েছে এবং এখানে যে শেষ হয়েছে, তো আমি এখানে কমেন্ট করে দিলাম যে ফিচার স্টার্ট হেয়ার, ফিচার এন্ড হেয়ার, এরকম অনেকভাবে কমেন্ট করা যায়, এবং কমেন্টে আসলে করাটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। আমার একবার ভার্সিটির হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এরকম হয়েছিল, সি প্লাস প্লাসের একটা প্রজেক্ট করেছিলাম, তো প্রজেক্টের কোড আনুমানিক হচ্ছে 1900 লাইন সামথিং ছিল। তো সাবমিশন সব শেষ, তো সাবমিশনের পরে হচ্ছে আমাদের হচ্ছে তখন ওই হরতাল ছিল, তখন হরতাল প্রায় হতো। এখন তো হরতাল খুব একটা মানে আমাবস্যার চাঁদ হয়ে গেছে, কেউ হরতাল দেয়ও না, আমরা কোনো ছুটিও পাই না। So, আগে তো ঘন ঘন হরতাল হতো, এবং হরতাল দিলেই হচ্ছে সব কিছু ক্লোজ, ভার্সিটি ক্লোজ, ক্লাস হবে না, খুব মজা। তো এরকম মাঝখানে হচ্ছে হরতাল ছিল, তো প্রেজেন্টেশনটা হয়নি।
তা আমিও কোট টোট করে মানে গায়ে হচ্ছে হাওয়া বাতাস দিয়ে বেড়াইতেছি, কোনো কাজ টাজ করতেছি না। তো যখন প্রেজেন্টেশনের টাইমটা দিল, আমাকে কোডটা হচ্ছে ম্যামকে যে এক্সপ্লেন করতে হবে যে আমরা আসলে কোন জায়গায় কী কাজ করছি। তো ওই 5-6 দিন পর আমার কোড দেখে আমি দেখুন নিজেই কনফিউজ যে আমি আসলে এখানে করছিটা কি। কারণ 1900 লাইনের কোড আমার সামনে ওপেন হয়ে আছে, আমি জাস্ট কোডের দিকে তাকায় আছি, মাথায় তো আমার কিছু ঢুকে না যে কোনটা কেন করলাম। কারণ তখন মাত্র হচ্ছে সেকেন্ড সেমিস্টারে পড়ি, এত ভালো হচ্ছে ওই গুড কোডিং প্র্যাকটিসগুলো ফলো করতাম না। ভ্যারিয়েবলের নাম দিতাম এক্স ওয়াই জেড, পরে তো আমি কনফিউজ যে আসলে এক্স এর কাজ কি বা এক্স দিয়ে আমি আসলে কি বুঝাইলাম। তো ওটা যাই হোক, আপনাদেরও ফার্স্টের দিকে হচ্ছে কোডিং একটু স্টাইল উল্টোপাল্টা হইলো, আপনারা চেষ্টা করবেন এটাকে এখন হচ্ছে গুড কোডিং স্টাইল ফলো করার। আমি হচ্ছে আপনাদের টিপস দিব। এখন দেখেন যে ফন্ট সাইজ, শিওর ভাই আমি হচ্ছে ফন্ট সাইজ বড় করে নিচ্ছি, আশা করি এখন খুব ভালো মতো দেখা যাচ্ছে। খুব বেশি বড় করে নিছি, আচ্ছা সমস্যা নেই, এখন হয়তো কারো কোনো সমস্যা হইতেছে না, ফন্ট সাইজ নেই। সো এখন যেটা আমি করছি, যেখানে আমি ভেরিয়েবলের নাম আসলে এফ নেম দিয়েছি, এফ নেম দিয়ে আসলে আমি এই ফার্স্ট নেমটাকে আমি শর্টে হচ্ছে এফ নেম দিয়েছি। তো এখানে ফার্স্ট নেমে আসলে আমার এখানে দুইটা ওয়ার্ড আছে এবং স্টাইলটা দেখেন একটু ডিফারেন্ট। আমি এখানে ফার্স্ট এখানে হচ্ছে স্মলে লিখেছি এবং এখানের যে নেমটা, তো নেম যেহেতু আসলে আরেকটা ওয়ার্ড, এবং এইভাবে আসলে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নাম লেখা যায় না মাঝখানে স্পেস দিয়ে, আপনাকে এরর দিবে, অলরেডি এরর দিয়ে দিচ্ছে আমার ভিএস কোড। তো যেটা করতে হবে একসাথে এটা লিখতে হয়। এভাবে লিখলে আসলে হয় কি, পুরো ওয়ার্ডটা দেখলে আপনার একটা জগা খিচুড়ি লাগে যে এত বড় একটা জিনিস। তো এখানে যদি এখন 3টা ওয়ার্ড থাকতো আরো বড় হতো। এই জন্য জাভাস্ক্রিপ্টে আমরা হচ্ছে ক্যামেল কেসিং স্টাইলটা ফলো করি। সো ক্যামেল কেসিং কি, আসলে আমরা উট দেখি না, উটের হচ্ছে পিঠে যে কুচ থাকে, নিচে থেকে হচ্ছে উপরে উঠে আবার হচ্ছে নিচে নামে আবার উপরে উঠে, এভাবে হচ্ছে কুচ থাকে। তো ওইখান থেকে আসলে এই ক্যামেল কেসিং নামটা আসছে। তো আমরা যখন এই 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড একসাথে লিখে একটা ভেরিয়েবলের নাম লিখব, আমরা সবসময় সেকেন্ড ওয়ার্ডটা শুরু করব হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। সো এভাবে থাকলে হবে কি যে এটা দেখেও বোঝা যায় যে আসলে আমি এখানে কি লিখতেছি। ফার্স্ট নেম, এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড লিখছি, বাট আমি ক্যামেল কেসিং স্টাইলের জন্য আমার এখানে রিড করতে সুবিধা দিতেছে, রিডেবল এটা। এবং অন্য ল্যাঙ্গুয়েজে আমরা যেটা করি, আমরা হচ্ছে এখানে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে হচ্ছে এটা এই কাজটা করি। জাভাস্ক্রিপ্টে আমাদের এনকারেজ করে হচ্ছে এভাবে করা, বাট আন্ডারস্কোর দিলেও আপনার হবে। বাট ওই যে গুড কোডিং স্টাইল জাভাস্ক্রিপ্টের জন্য ক্যামেল কেসিংটা, এই জন্য আমরা এখানে এভাবে লিখছি। তো এখন যদি আমি এটাকে হচ্ছে কনসোলে দেখি যে আসলে এটা কাজ করতেছে কিভাবে, এটাকে আমি সেভ করলাম এবং আমি এখানে রান করি কোডটা। সো রান করলে দেখেন এখানে তাহসিন আমার এখানে এটা দেখায় দিতেছে। এখন আপনাদের কারো মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আমি তো এখানে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে এটা লিখলাম, কিন্তু এই জায়গায় আমি জাস্ট ফার্স্ট নেমটা লিখলাম, কোনো কোটেশন দিলাম না, এটা কেন? কোশ্চেন আসতেই পারে। এটা আসলে কেন করলাম, এইটা কিন্তু কোনো ভ্যারিয়েবল ছিল না, এটা কি ছিল, সরাসরি এই স্ট্রিংটা ছিল। এই জায়গাতে স্ট্রিংটা সরাসরি আমি এখানে প্রিন্ট করেছি, যার কারণে আমি এখানে এটা লিখেছিলাম ডাবল কোটেশন দিয়ে। বাট এখানে আমি কি করছি, আমি এই স্ট্রিংটা এই ভ্যারিয়েবলে হচ্ছে স্টোর করে রাখতেছি এবং পরবর্তীতে আমি এই ভ্যারিয়েবলটা আসলে কল করছি, এখানে কল করে আমি তখন এখানের ভ্যালু শো করছি। এই জন্য আমার তখন এখানে কোনো ওই ডাবল কোট বা সিঙ্গেল কোট ইউজ করতে হয় নাই। সো এটুক কি সবার ক্লিয়ার আমরা কেন হচ্ছে এটা এইভাবে লিখলাম, বা ভ্যারিয়েবল আসলে বিষয়টা কি? ভ্যারিয়েবল নিয়ে আরেকটা মজার এক্সাম্পল দেওয়া যায়। মাঝে মাঝে হচ্ছে আমার একটু রান্না করার শখ জাগে, তো আমি যদি রান্নাঘরে যাই, সবচেয়ে বড় প্রবলেমটা হয় যে কোথায় আসলে কোন মশলা আছে আমি নিজে বুঝতে পারি না, কনফিউজ হয়ে যায় যে কোনটা আসলে হলুদ, কোনটা মরিচ গুঁড়া, কোনটা আরো কি কি গুঁড়া থাকে, যাই হোক অনেকগুলা হচ্ছে থাকে। তো আমি কনফিউজ হয়ে যাই। তো এরকম কনফিউশনের জন্য একদিন আম্মুকে বললাম তুমি প্রতিটা কৌটার মধ্যে হচ্ছে নাম লিখে রাখবা, যেটা আসলে মরিচ গুঁড়া আছে এই কৌটার মধ্যে, এই কৌটায় হচ্ছে হলুদ গুঁড়া আছে, এই কৌটায় হয়তো আরো লবণ আছে, এখানে হয়তো চিনি আছে। লবণ আর চিনি নিয়েও একটা কনফিউশন হয় যে আসলে কোনটায় কি আছে। তো এখন যখন হচ্ছে সবগুলাতে লেখা আছে, তো আমরা প্রতিটা কৌটাকে আমরা একটা
ভ্যারিয়েবল ধরতে পারি, যে প্রতিটা কৌটা হচ্ছে একটা var, এবং ওই যে লেবেল রাখলাম কৌটাটা, যাতে আমি সহজে দেখলেই বুঝতে পারি ভিতরের কন্টেন্টটা কি আছে, ওইটা হচ্ছে আসলে এই ভ্যারিয়েবলের নেমটা। এবং এই কৌটার ভিতরে যা কিছু আছে, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, সেটা আসলে ওটার ভ্যালুটা, যেটা ভিতরে কি আছে। সো আমরা যদি একটু এভাবে ভিজুয়ালি চিন্তা করি, আমাদের কাছে কিন্তু ভ্যারিয়েবলটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে ভ্যারিয়েবল আসলে একটা কৌটা যেটা কোনো কিছু স্টোর করে রাখে, এবং ভ্যারিয়েবলের নেমটা আসলে এই কৌটার লেভেল, এবং এখানের এই ভ্যালুটা হচ্ছে ওটার ভিতরের এলিমেন্টটা, ওটার ভিতরে আসলে কি আছে। এই জন্য আমরা এখানে যে কাজটা করবো, আমরা অল টাইম এই ভ্যারিয়েবলের নাম আমাদের এই ভ্যালুর সাথে রিলেভেন্ট কিছু একটা দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা নাম দেখলেই বুঝতে পারি, ঠিক যেভাবে আমি হচ্ছে হলুদের গুঁড়া লেখা দেখলে বুঝতে পারি যেটার ভিতরে হলুদের গুঁড়াই আছে। যদি আসলে এখানে হলুদের গুঁড়া লেখা থাকে আর যদি মরিচের গুঁড়া থাকে, তাহলে তো হইলো না ব্যাপারটা, মানে মনে মনে বলবো যে ভাই ভাবছিলাম। তো এই জন্য নামটা অল টাইম রিলেভেন্ট থাকবে। তো আমি আগে যেটা করতাম, খুবই বাজে অভ্যাস ছিল, আমি হচ্ছে এই এক্স ওয়াই জেড এভাবে করে ভ্যারিয়েবলের নামকরণ করতাম। এটা দিলেও আপনার কোড কাজ করবে, কিন্তু আমি কিন্তু এই জেড দেখলে বুঝবো না যে এটা আসলে মিনিংটা কি, আমি এখানে কি বুঝাইতেছি, যে এখানে জেড আসলে কি। এই জন্য গুড প্র্যাকটিস হচ্ছে সবসময় একটা মিনিংফুল নেম দেওয়া। সো আমি ফার্স্ট নেম দিলাম এটা, আমি যদি এখন লাস্ট নেম দিই, সো লাস্ট নেম দিতে পারবো আমি এভাবে দিয়া দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম শেষ। এখন চাইলে আমি লাস্ট নেমকেও কল করতে পারি। উপস। এখন যদি আমি সেভ করে রান করি, আমার হচ্ছে দুইটাই দেখাবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে শো করতেছে। তো এখন আমরা তো জানলাম এটাকে, এই যে যেগুলো আসলে কোটেশনের ভিতরে থাকে আমরা সেগুলোকে আসলে স্ট্রিং বলি, সেগুলো আসলে স্ট্রিং ডেটা টাইপ। সো জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ আসলে আরও কিছু আছে। এর মধ্যে একটা হলো যে নাম্বার, যে আমরা হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করব। তো একটা জিনিস হচ্ছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি সংখ্যা নিয়ে কাজ করতে চাই, আমরা একদম নর্মাল সংখ্যাগুলোকে বলি ইন্টিজার, যে এই 6 এটা একটা ইন্টিজার। কিন্তু যদি আমার মনে করেন যে হচ্ছে দশমিক নিয়ে কাজ করতে হয়, তা আমরা সেটাকে হয়তো ফ্লোট বলি, বা মাঝে মাঝে ডাবলের কনসেপ্টটাও আসে, যে ফ্লোট ডাবল এগুলো আমাদের উল্লেখ করতে হয় ডেটা টাইপ। কিন্তু জাভাস্ক্রিপ্ট আসলে এগুলো কিছু বলা লাগে না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি জাস্ট সংখ্যা লিখবেন, জাভাস্ক্রিপ্ট বুঝে যাবে। আমি যদি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে যদি লিখি যে ব্যাচ, ব্যাচ হচ্ছে 6, এবং আমি জাস্ট এখানে 6 অ্যাসাইন করলাম, আমার বলা লাগলো না যে এটা আসলে কি ইন্টিজার নাকি ফ্লোট নাকি ডাবল, আমি জাস্ট 6 অ্যাসাইন করলাম, এবং জাভাস্ক্রিপ্ট এই 6 দেখলে বুঝে নিবে যে এখানে আসলে কি অ্যাসাইন করা আছে। তা আমি এখানে ব্যাচ 6 অ্যাসাইন করলাম। এবং জাভাস্ক্রিপ্টে আরেকটা আছে, সেটাকে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান টাইপটা আসলে কি, ট্রু ফলস, যে এইদার ট্রু অর ফলস, এবং এই ট্রু ফলসের হচ্ছে যদি কোনো কিছু ট্রু হয় সেটার ভ্যালু হচ্ছে 1 হবে, এবং যদি কোনো কিছু ফলস হয় সেটার ভ্যালু হচ্ছে 0 হবে। তো এই 0 1 যে জিনিসটা, এটা আসলে কেন? আমাদের কম্পিউটার কিন্তু আসলে ট্রানজিস্টরের সমষ্টি, যে আমাদের যে সিপিইউ বা আমাদের প্রসেসর আমরা যেটাকে বলি, এখানে কয়েক লাখ এবং অনেক সময় কোটিও ট্রানজিস্টর থাকে। এই ট্রানজিস্টরগুলো আসলে অন অফ হয়, অন অফ হয়ে হয়ে কিন্তু আমাদের হচ্ছে কোডগুলো কাজ করে। আগের সময় মানুষ যারা কোডিং করতো, তারা কিন্তু এখন সুইচগুলোকে অন অফ করে করে কোডিং করতো। ওই সময়ে দুইটা সংখ্যাকে যোগ করতে যেয়ে দেখা যেত কি, যে হাজার হাজার সুইচ অন অফ করে হয়তো দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এখানে ভ্যালু রেখে তারপর যোগ বিয়োগ করতে পারছে। বাট এখন কত ইজি হয়ে গেছে আমাদের, এই কাজগুলা আমাদেরকে করতে হয় না। এই কাজগুলো হচ্ছে কম্পাইলার চিন্তা করে। কম্পাইলার হচ্ছে বিহাইন্ড দ্য সিন আমাদের কোডগুলোকে রান করে এক্সিকিউট করে এখান থেকে কিছু বাইট কোড জেনারেট করে। ওই বাইট কোডগুলো হচ্ছে পরে মেশিনের সাথে ইন্টারেক্ট করে। সো ওইগুলোতে না যাই, অনেক অ্যাডভান্স কথাবার্তা। সো আমরা জানলাম জাভাস্ক্রিপ্ট আসলে ট্রু ফলস ইউজ করা যায়। সো আমি যদি আসলে এখন ট্রু দিয়ে একটা লিখি যে ইজ ক্লাস রানিং, যে ক্লাস যেহেতু এখন চলতেছে আমি বলতে পারি যে ট্রু, ক্লাস না চললে বলতাম ফলস। এখানে আমি কয়েকটা টাইপ দেখলাম, যে এই স্ট্রিং, নাম্বার, ট্রু।
আমরা চাইলে এখন কোনটা কি টাইপ এটাও দেখতে পারবো। এটা দেখার জন্য কি করব, কনসোল লগে যে আমরা টাইপ অফ ইউজ করব, টাইপ অফ এবং কোনটার টাইপ চেক করতে চাই। আমি ইস ক্লাস রানিং এর টাইপ চেক করতে চাই, লিখে সেভ করলাম, সেভ করে রান করি। দেখেন বলতেছে যেটা বুলিয়ান টাইপ, অলরেডি বলছি যেটা বুলিয়ান, সো ওরাও বলতেছে হ্যাঁ এটা বুলিয়ান টাইপ। এখন আমি চেক করতে চাই যে ব্যাচ আসলে কি টাইপ, রান করি, নাম্বার বলে দিল যেটা আসলে নাম্বার টাইপ। এবং যদি আমি চেক করি আমার ফার্স্ট নেম আসলে কি টাইপ, সো এখানে হচ্ছে সেভ করে রান করলে বলে দিবে যেটা আসলে স্ট্রিং টাইপ। সো আমার এখানে এই টাইপগুলো বলে দিল। সো আমরা বিভিন্ন এই টাইপের মধ্যে আরও কিছু আছে, এগুলোকে নিয়ে আমরা হচ্ছে সামনের ক্লাসগুলো তার বেশি জানবো। এখানে আমরা অনেক সময় এনকাউন্টার করি হচ্ছে আনডিফাইন্ড, নাল, এই জিনিসগুলো আর এনকাউন্টার করি, সো সেগুলো আমরা সামনে জানবো ডিটেলসে। তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে এইখানে এই বেসিক তিনটা টাইপ আমরা জানলাম, যে আমরা হচ্ছে প্রাইমারি হিসেবে আমরা স্ট্রিং, নাম্বার এবং বুলিয়ান টাইপটা হচ্ছে সব থেকে বেশি এনকাউন্টার করব, এবং ট্রু ফলসের ক্ষেত্রে আসলে এই বুলিয়ান টাইপটা লাগে। এখন আমি যে বললাম যে দুটা জিনিস যোগ করা বিয়োগ করা, so এগুলো আসলে কি, এগুলো আসলে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। এবং এই অ্যারিথমেটিক অপারেশনটা এটা হচ্ছে আমাদের এই প্রাইমারি লেভেলে আমরা স্কুলে যেগুলো করেছিলাম, যে যোগ বিয়োগ গুণ ভাগ, প্রোগ্রামিংও আসলে আমাদের এগুলো করতে হয়। ডিপেন্ড করছে যে আপনি আসলে কোন লজিকে ইউজ করছেন, কখন যোগ কখন বিয়োগ করবেন। তো এটা নিয়ে যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি হচ্ছেন বাজার করতে গেছেন। তো বাজার করার জন্য আপনাকে হচ্ছে বাসা থেকে টাকা দিল 150 টাকা। তো আমি এখানে রাখলাম, এখানে একটা ভ্যারিয়েবল নিলাম মানি নামে, তো এখানে আমি 150 লিখলাম, 150 টাকা আমাকে দিছে। এরপর আমি কি করব, বাজার করব। এখন তো আমাকে চাল ডাল পেঁয়াজ কিনতে বলছে, তা আমি এখানে হচ্ছে চালের দাম নামে একটা ভ্যালু নিলাম, ধরলাম চালের দাম কত, 35 টাকা ধরলাম, আমি এক্সাক্ট দাম জানি না। তারপর হচ্ছে ডালের দাম ধরলাম, ডালের দাম হচ্ছে 28 টাকা। আর হচ্ছে পেঁয়াজের দাম, কেউ কি ভাই দাম বলতে চাচ্ছেন? চাইলে দাম কারেক্ট করতে পারেন, আমি দাম আসলে শিওর জানি না। আর পেঁয়াজের দাম ধরলাম হচ্ছে 48 টাকা। সো এই চাল ডাল পেঁয়াজ কিনবো, সো হচ্ছে এগুলার দাম আমি জানলাম। সো আমি হচ্ছে দোকানে গেলাম, একটা মুদির দোকানে, যে বললাম যে মামা চালের দাম কত। তো ও হচ্ছে তখন এই চালের দাম ভ্যারিয়েবলকে কল করলো, হ্যাঁ 35 টাকা। ডালের দাম কত, ও হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু ভ্যালু আগে থেকে স্টোর করা আছে, এই ভ্যারিয়েবলটা কিন্তু ওর মাথায় সেভ করা আছে। আপনি যদি দোকানে যে বলেন যে চালের দাম কত, কিন্তু চিন্তা করবে না যে গালে হাত দিয়ে এখন উদাস মনে তাকায় থাকবে আকাশের দিকে, এরপর মনে মনে বলবে যে চালের দাম, অনেকক্ষণ চিন্তা করে বলবে না যে 35 টাকা, ও ডাইরেক্ট ইনস্ট্যান্টলি বলবে, ইটস লাইক কনসোল লক চালের দাম, একদম ঠুসঠাস করে অ্যান্সার দেওয়া দিবে চালের দাম 35 টাকা। এরকম এখানে তিনটার দাম আমরা জানলাম। এখন আমার টোটাল বিলটা আসলে কত আসছে, বাজার তো করলাম, টোটাল বিল, সো টোটাল বিলটা এখানে কত আসছে আমি যেটা করব এখন, এই তিনটা টোটাল বিলটা আসলে কি হবে, এই তিনটা ভ্যালুর যোগফল। তা আমরা এখানে করি চালের দাম প্লাস ডালের দাম প্লাস হচ্ছে পেঁয়াজের দাম, এটা যোগ করে দিই। এখন দেখি যোগ করে আসলে কত আসে। এখন যোগ করে কত আসে দেখার জন্য আমি কনসোল লক করব, কনসোল লক করে টোটাল বিল করলাম, দেখি এখন কত টাকা আসলে আমাদের বিল হইলো, 111 টাকা মাত্র। আমার তো এখন খুশিতে চোখ চকচক করতেছে যে বাসা থেকে নিছি হচ্ছে 150 টাকা, বাজারের বিল হয়েছে 111 টাকা। সো বাকি টাকা কি করব, ফেরত দিব বাসায়? অবশ্যই না, কখনো কি ফেরত দিছি? তাহলে আমার সেভিংস হলো কত? আমি এখন খুশি মনে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেশন করলাম যে আমার আসলে সেভিংস কত, এবং আমি তখন দেখলাম যে আচ্ছা বাসা থেকে নিছি কত, মানি হচ্ছে 150, আর টোটাল বিল হচ্ছে কত,
সো এখানে হচ্ছে ক্যালকুলেশন করার পর যেটা থাকবে সেটা হচ্ছে আমার সেভিংস। আমি যদি এখন হচ্ছে সেভিংসটা দেখতে চাই এবং আমি এটা রান করি, সো দেখি আমার টোটাল বিল আসছে 111 টাকা আর সেভিংস হচ্ছে 39 টাকা। আমি খুব খুশি। বাসায় যা বাজার জমা দিয়ে দিয়েছি আর সেভিংসের টাকা ডয়ার খুলে ঢুকে রেখে দিয়েছি, শেষ। কেউ আবার বাসায় বইলা দিয়েন না যে আমি হচ্ছে এইভাবে টাকা নিয়ে সো এই যে এই অপারেশনগুলো আমরা করলাম, এই যে অ্যারিথমেটিক অপারেশন, হ্যাঁ, যোগ বিয়োগের কাজ, আমরা তো সবাই এগুলো বুঝতে পারছি, তাই না? যে এমন কি কেউ আছেন যেটা বুঝেন না যে এই জায়গাটায় আমরা কি কাজ করছি বা এই জায়গাটা আসলে আমরা কি কাজ করলাম? কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কোশ্চেন করবেন, কারণ আমি আপনাদেরকে না বুঝায় সামনে আগাবো না। সো যত সিলি কোশ্চেনই হোক ওটা সমস্যা নেই, কোশ্চেন করবেন। সো আই হোপ আপনারা সবাই এখানে বুঝতে পারছেন যে আমরা আসলে এখানে কি করলাম। So, এই একইভাবে আমরা আসলে এই কোন ভাগ এগুলোর কাজ করতে পারি। So, আমরা যদি এখন একটু দেখি, এগুলোকে আমরা কমেন্ট করে দিই। সো console.log, আমি যদি গুণ করতে চাই, আমি দুইটা সংখ্যা গুণ করব, ধরলাম হচ্ছে 15-এর সাথে আমি হচ্ছে 2 গুণ করলাম। সেখানে আমি কি করলাম, 15 লিখলাম, এরপর অ্যাস্টেরিক্স সাইনটা দিলাম, এটা দিয়ে আমরা হচ্ছে গুণ করব যে কোনো কিছু। তো 15 ইন্টু 2, সো কত আসবে? অ্যান্সার আসবে 30 অ্যাজ এক্সপেক্টেড। আমি যদি এখন ভাগ করতে চাই, 15 ডিভাইডেড বাই 2, 15 কি 2 দ্বারা পুরোপুরি বিভাজ্য? না, অবশ্যই বিভাজ্য না, এখানে দশমিকের পর কিছু একটা আসবে, 7.5 আসছে। এখন এই যে 7.5 আসছে, তার মানে কি এখানে অবশ্যই কিছু একটা ভাগশেষ আছে। আমরা এই ভাগশেষগুলো বের করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে মডিউলাস অপারেটর ইউজ করব, বা রিমাইন্ডার অপারেটরও বলে অনেক জায়গায়। আমরা এটা দিয়ে ভাগশেষটা দেখতে পারবো যে আসলে ভাগশেষটা কত। সো দেখেন 15 ইন্টু 2 হচ্ছে 30, ডিভাইড করলে হচ্ছে 7.5, আর হচ্ছে রিমাইন্ডার যে কত ভাগশেষ থাকলো এটা হচ্ছে 1। সো আমরা এই অপারেশনগুলো আমরা করে ফেলতে পারবো জাভাস্ক্রিপ্টে, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু। সো অনেক জায়গায় এটা নিয়ে কনফিউশন তৈরি হলো, এটা আসলে কাজ একটাই, এটা হচ্ছে ভাগশেষ দেখানো, এটার আপাতত আর অন্য কোনো কাজ নাই। এটা আপনাকে কোনো ওই লাভ ক্ষতির হিসাব করে দিবে না আপনার এখানে। সো এটার আসলে অনেক কিছু কিছু টিপিক্যাল কন্ডিশনে কাজে লাগে। এরকম একটা কন্ডিশন হচ্ছে অনেক সময় আমাদেরকে ওই জোড় বিজোড়ের কাজ করতে বলা হয়। সো তখন ওই জোড় বিজোড় বের করার জন্য এই ভাগশেষটা, এই মডিউলাস অপারেটরটা কাজে লাগে। আমি যখন ওই প্রবলেমটা আসবে আপনাদের দেখাবো, আর ভুলে গেলে কেউ মনে করিয়ে দিবেন আমাকে যে ভাই আপনি তো ফার্স্ট ক্লাসে বলছিলেন যে এরকম একটা প্রবলেম হচ্ছে দেখাবেন জোড় বিজোড় নিয়ে। সো এই যে আমরা এই যোগ করলাম, বিয়োগ করলাম, এরপর গুণ করলাম, ভাগ করলাম এবং ভাগশেষ বের করলাম, এগুলোকে আসলে আমরা বলি যে অ্যারিথমেটিক অপারেটর বলি। যে জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো হলো অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এবং এখানে যে যে কাজগুলো হইতেছে সেগুলো আসলে অ্যারিথমেটিক অপারেশন হইতেছে। আমরা যখন অপারেটর ক্লাসের মধ্যে আমরা এগুলাকে নিয়ে আরেকটু ডিপ ডাইভ দিব, যে অপারেটর নিয়ে আমরা জানবো। So, আমরা জেনে রাখলাম আজকে বেসিক ক্লাসে আমরা একটু জেনে রাখলাম যেগুলোতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি। তো যোগ বিয়োগ গুণ ভাগ হইলো, আশা করি এটুকু সবাই বুঝতে পারছে যে কোনটার কাজ কি। এবং আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে দুটা স্ট্রিং যোগ করতে পারি। এই যে আমি এখানে এই একদম প্রথম দিকে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রাখছিলাম। এখন যদি আমি যোগ করতে চাই দুইটা স্ট্রিং, দেখি আসলে এটা যোগ করব কিভাবে। আমি যদি এখন ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম লিখি, দেখি আমাকে এখন কি দেখায়। দেখেন এখানে কিন্তু তাহসিন শাহরিয়ার দেখায় দিছে। সো দুইটা একদম হচ্ছে গায়ে লাগালেই করে দাঁড়ায় আছে। আমরা একটু স্পেস দিই, এমনি হচ্ছে করোনা চলে, একটু দূরত্ব বজায় রেখে থাকা ভালো। সো ওদের মাঝে একটু স্পেস দিয়ে দিলাম। এখন একটু যদি রান করি, এখন একটা মাঝে খুব সুন্দর একটা স্পেস আছে, বুঝা যায় যে এখানে একটা গ্যাপ দেওয়া সুন্দর দেখা যেতেছে। তো এটা আমরা যেটা করছিলাম যে আমরা দুটা স্ট্রিং যোগ করলাম, মাঝে একটা স্পেস দিয়ে দিলাম। আমরা জানি যে কোটেশন মার্কের ভিতর যা থাকবে হুবহু ওটাই প্রিন্ট হবে। সো আমি এখানে একটা স্পেস দিয়েছি এবং এখানে একটা স্পেস প্রিন্ট হয়েছে।
তো আমরা এভাবে হচ্ছে স্ট্রিং যোগ করে ফেলতে পারি, বাট স্ট্রিং বিয়োগ করা যাবে না। বিয়োগ করলে আসলে কি হতো দেখি আমরা। এটা যদি বিয়োগ করতে চাইতাম, যে যোগ আমরা করলাম খুব খুশি, এখন বিয়োগ গুণ ভাগ সব করে ফেলবো। দেখেন কি আসছে, NaN। কাহিনী কি? আমি তো নান খাইতে চাই না, আমাকে নান দেখালো কেন? এখানে নান দেখায় আসলে এটা করে বলতেছে যে নট এ নাম্বার, কারণ এটার মাঝে আসলে বিয়োগে আপনাকে কি দেখাবে, আপনি দুইটা এখানে ওয়ার্ড, এটা কিন্তু কোনো নাম্বার না, এটা কিন্তু ওয়ার্ড। এই দুইটার বিয়োগ করে আপনি কি রেজাল্ট দেখতে চান? তো জাভাস্ক্রিপ্ট কনফিউজ, জাভাস্ক্রিপ্ট আপনাকে একটা বললো যে এখানে ন্যান আউটপুট দিল, যেটা আসলে কোনো নাম্বার না। এই জন্য আমরা হচ্ছে জাস্ট স্ট্রিং এ এভাবে যোগ করতে পারবো, এবং স্ট্রিং এর আসলে যোগ করার পদ্ধতির একটা নাম আছে সুন্দর, এটাকে আসলে বলে স্ট্রিং কনক্যাটিনেশন। এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে অনেক ডিটেলস এগুলো জানবো, দেখবো। সো আজকের ক্লাসে হচ্ছে না বুঝলেও কোনো সমস্যা নেই, আজকে আমাদের বেসিক ক্লাস একদম। সো এখন প্রবলেমটা হয় 2015-তে জাভাস্ক্রিপ্টের হচ্ছে ম্যাসিভ একটা চেঞ্জ আসে। চেঞ্জটা আসলে কি? চেঞ্জটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে হচ্ছে ES6 আপডেট আসে। ES6 আপডেট এসে ঝামেলাটা পাকাইছে কি, ওরা এখন নতুন দুইটা ওয়ে বলছে ভ্যারিয়েবল ডিক্লারেশনের। সো আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে var ইউজ করে করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসছিলাম, যে এখানে var var var। ES6 এ এসে হচ্ছে ES6 বললো যে না, এখন থেকে আসলে var না, আমরা হবে লেট আর কনস্ট ইউজ করব। সো এই 1996 সাল থেকে 2015 সাল পর্যন্ত সব ডেভেলপার সবাই যারা জাভাস্ক্রিপ্টে কোড করছে ভ্যারিয়েবল লেখা আসছে হচ্ছে এই var দিয়ে। এবং এই 2016-তে এসে বললো, না 16 না, ঠিক 15-তে এসে বললো যে এখন আর var না, হচ্ছে লেটার কনস্ট দিয়ে আমরা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। এবং এটার আসলে কিছু সুবিধা আছে, কারণ আপডেট যেহেতু আসছে অবশ্যই সুবিধা আছে, কিন্তু তখন আসলে খুব অসুবিধা হয়ে যাইতো, কারণ আমার নিজেরও হচ্ছে আমি ভারে অভ্যস্ত হয়ে গেছিলাম। সো আমার হচ্ছে কোড করতে গেলে প্রায় হচ্ছে var এসে পড়তো, এবং পরে আবার এটাকে চেঞ্জ করে লেট বা কনস্ট ইউজ করা লাগতো। সো আমরা এখন একটু ডিটেলসে আসলে এই দুটা জিনিস নিয়ে একটু জানি, যে এই দুটো আসলে কেন আসলো, এবং আমরা কেন এরপর থেকে আমরা যতগুলা ভ্যারিয়েবল ডিক্লারেশন করব সেটা আসলে লেট আর কনস্ট দিয়ে কেন করব। তো ফার্স্টে আসলে লেট আসি, তো ভারের রিপ্লেসমেন্ট হিসেবে আসলে লেট আসছে, যে যেসব ভ্যালু আসলে চেঞ্জ হইতেছে, তুমি পরে আপডেট করতে চাও, রিঅ্যাসাইন করতে চাও, সেগুলোকে তুমি লেট ইউজ করতে পারো। যে আমি যেখানে হচ্ছে লেট দেওয়া যদি টাকা লিখি, এবং লিখি যদি 350, console.log যদি করি, করে দেখতে চাই এখানে কত দেখায়, 350 দেখাইলো। আচ্ছা, এটা হচ্ছে কমেন্ট করে দিই। সো পরে যদি আমি আবার টাকার অ্যামাউন্ট চেঞ্জ করি, ধরলাম ডেটিংয়ে গেছিলাম, সব টাকা শেষ, 50 টাকা আছে এখন। এখন হচ্ছে কি হবে, টাকার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। মানে আমি কি করলাম, ফার্স্ট একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম টাকা নামে, এবং এই পরবর্তীতে এখানে যে ওকে আমি রিঅ্যাসাইন করলাম নতুন একটা ভ্যালু দিয়ে, 50 দিয়ে। সো ও হলো কি, ভ্যালুটাও চেঞ্জ হলো, ভ্যারিয়েবল কিন্তু ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম হচ্ছে ঠিক আছে, জাস্ট ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। সো আমরা যে ভ্যারিয়েবল বলছিলাম, মানে আমরা এখানে সব কিছুই আমরা চেঞ্জ করতে পারি। তো আমার এখানে আমার ফার্স্ট নেম না দিয়ে যদি আপনার ফার্স্ট নেম দিতেন, সো আপনি এখানে চেঞ্জ করে আপনারটার নাম লিখতেন, সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখন কথা হচ্ছে, তাহলে কনস্ট আসলে কি? কনস্ট দিয়ে আমরা বুঝাচ্ছি যা কিছু আসলে কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, অপরিবর্তনশীল। যে আমি হচ্ছে যদি টাকাটা যদি এখন কনস্ট দিয়ে লিখতাম, এবং সেভ করে যদি আমি এখন রান করতাম, আমাকে দেখেন অনেক এরর দেয়া দিছে, এই হাবি জাবি কত কি লিখছে এখানে, দেখলেই কেমন লাগে এগুলা। সো আমি যদি এখন এখানে একটু আসি যে আসলে এররটা কি, সো এখানে এই সমান চিহ্নের নিচে একটা এরর পয়েন্ট করছে, এবং লিখছে টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। মানে আমি যখন একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব,
আমি আসলে এই ভ্যালুটা ফিক্সড করে দিছি, যেটা আসলে কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। আমি যখন এখানে চেঞ্জ করতে গেছিলাম তখনই হচ্ছে আমাকে এতগুলো এরর দেওয়া দিছে। সো আমি লেট দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে পরে রিঅ্যাসাইন করতে পারলেও আমি কনস দেওয়া পারবো না। এবং এটার একটা সুবিধা আছে, এটার সুবিধা হচ্ছে আপনি অ্যাক্সিডেন্টালি আপনার কোনো ভ্যালুকে, যেটা আপনি নিয়ে কাজ করছেন, যেটা আপনার কোডের জন্য ইম্পর্টেন্ট, সেটাকে রিপ্লেস করে ফেলতে পারবেন না। সেটা রিপ্লেস করতে গেলে আপনাকে হচ্ছে বাই ডিফল্ট আর সেটা ওয়ার্নিং দিবে, যেটা আসলে লেট অথবা ভারে হচ্ছে দিত না, রিপ্লেস হয়ে যেত। So, আমি যদি এখন এটাকে রান করে দেখি, এখন কিন্তু আমাকে ওই 50 দেখাবে না, 350 দেখাবে এক্স্যাক্টলি। জাস্ট এই ভ্যালুটা হচ্ছে এখানে আউটপুট দেখাচ্ছে। এখন একটা কথা হচ্ছে, সবই তো বুঝলাম, বাট স্টিল আমি কেন লেট আর কনস্ট ইউজ করবো? হোয়াই নট var? var দিয়ে তো এই সবগুলা কাজই করা যায়, তাই না? আমি যদি এই কাজগুলো var দিয়ে করি অবশ্যই হবে, হয়তো কনস্টের কাজটা হবে না, কিন্তু লেটের কাজটা তো var দিয়েই হবে। সো var আসলে কেন আমরা চেঞ্জ করতেছি, বা কেন হচ্ছে এই var এর সাথে ছাড়াছাড়ি করে দিব? লাইক var কোনোভাবেই মানতে পারতেছে না। প্রবলেমটা আসলে দুই জায়গায় হয়, একটা হচ্ছে হোয়েস্টিং আর একটা হচ্ছে স্কোপিং। দুইটাই খুব অ্যাডভান্স টপিক, আমি খুব ইজিলি আপনাদের বুঝাই। আমরা যখন কোনো একটা কোড লিখি, তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন এটাকে হচ্ছে মানে দেখা শুরু করে বা রান করা শুরু করার কম্পাইল করা শুরু করে, ও করে কি, আমার যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা আছে এবং আমার যে ফাংশনগুলো থাকে আমার কোডে, সেগুলোকে ও মেমোরিতে কপি করে ফেলে, যাতে পরবর্তীতে আমি যদি ওই সেম ভ্যারিয়েবল নিয়ে যদি কাজ করতে চাই, ওর জন্য আবার এই কোড থেকে খুঁজে বের করতে না হয়, ও জাস্ট মেমোরি থেকে এটা কল করে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে হোয়েস্টিং এর কাজ। এবং স্কোপিং আসলে জিনিসটা কি? স্কোপিং হচ্ছে, ধরেন আপনি আপনার হচ্ছে মেন গেট দিয়ে যখন ঘরে ঢুকেন, মানে আপনার তো সবারই হচ্ছে আমাদের একটা মেন দরজা থাকে, যেটাতে আমরা হচ্ছে ঘরের বাইরে বের হই আবার ঘরে ঢুকি। সো মেন গেটে যখন ঘরে ঢুকেন, সেটা হচ্ছে আপনার মনে করেন যে গ্লোবাল স্কোপ, যে আমাদের এই কোডগুলা কি সব রুটে আছে না, মানে কোনো তো মানে ফাংশনের ভিতরে, অথবা মানে আমাদের কোড কিন্তু এরকম এই ব্র্যাকেট টাইপ স্ট্রাকচারের ভিতরে নাই। আমাদের কোডটা হচ্ছে একদম মেন ডাইরেক্টরিতে, মানে মেন ফাইলের মধ্যে আছে। সো আমরা এটাকে বলি হচ্ছে গ্লোবাল স্কোপ। তো এখানে হচ্ছে ব্লক স্কোপ আছে, ফাংশনাল স্কোপ আছে। তো ব্লক স্কোপিংটা আসলে কি, যা কিছু আমার হচ্ছে এই ডাবল ব্র্যাকেটের ভিতর, মানে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে, এটাকে আমরা বলি ব্লক স্কোপ, যেটা একটা ব্লকের ভিতরে আছে। তো আপনি যদি মনে করেন আপনার বেডরুমে যে দরজা লাগিয়ে দেন, তখন কিন্তু আপনার চারপাশের এরিয়া কিন্তু বন্ধ হয়ে গেল, আপনি কিন্তু এখন আপনার বেডরুমের ভিতরে আছেন। তো আপনার বেডরুমকে একটা ব্লক বলতে পারি আমরা। সো বেডরুমটা কি ঘরের ভিতরে আছে, সো ঘরটা কিন্তু গ্লোবালে মানে গ্লোবাল স্কোপে, আর বেডরুমটা হচ্ছে ব্লক স্কোপে আছে। সো এটা কি একটু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না বুঝলে কোশ্চেন করেন, আমি আরেকবার একটু বুঝাই। কারণ স্কোপিং জিনিসটা বুঝলে আসলে এই লেটের ভাইয়া মহত্ব আবার বুঝতে একটু পারবো। বুঝাইলে ভালো। ওকে, ঠিক আছে, আমি আবার একটু বলি যে আমরা তো হোয়েস্টিং বুঝছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে হোয়েস্টিং আসলে কি? আচ্ছা, আই গেস আমরা হোয়েস্টিং বুঝছি। হ্যাঁ, হোস্টিং বোঝা গেছে, স্কোপিং একটা। হ্যাঁ, এখন স্কোপিংটাই আসলে একটু বুঝাই। স্কোপিং জিনিসটা হইল যে আমাদের এই কোডটা আসলে আমাদের এখানে কোন জায়গায় অবস্থান করতেছে, যে আমাদের এই কোডটা আসলে মেনলি কিসের ভিতরে আছে। তো এইখানে দেখেন আমি কিন্তু এই ভ্যারিয়েবলটা কিন্তু একদম মেন হচ্ছে ফাইলের লেখা, এটা কিন্তু কোনো হচ্ছে ফাংশনের ভিতরে নাই বা কোনো কন্ডিশনের ভিতরে নাই, মানে মধ্য কথা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট টাইপ কিছুর ভিতরে নাই আমাদের কোডটা, কিন্তু যে কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের কোডটা নেই। এটা যদি এখন এই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকতো, আমরা কিন্তু তখন বলতে পারতাম যে এটা আসলে একটা স্কোপের ভিতরে আছে। তা আমরা এই স্কোপটাকে বলতেছি ব্লক স্কোপ।
কারণ এখানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা দিয়ে একটা হচ্ছে ব্লক মতো ক্রিয়েট হয়ে গেছে, যে এটা একটা ব্লক। তো আমরা বলতে পারি এটা একটা ব্লক স্কোপ। বাট আমাদের কোডটা যদি এরকম না থাকে, আমাদের কোডটা যদি এভাবে থাকে ওপেনলি, মনে করেন যে একদম বাইরে, এটা কোনো হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আমাদের এই কোডটা নাই, এখানে কোনো ব্র্যাকেট নাই, কিন্তু আমরা কিন্তু সবগুলাই এই যে একদম মেন ফাইলেই হচ্ছে এটা লিখতেছি। তো এগুলোকে আমরা বলি হচ্ছে গ্লোবাল স্কোপ, যে আমাদের কোডটা হচ্ছে গ্লোবালি আছে, কোনো ফাংশনের ভিতরে নাই, কোনো ব্লকের ভিতরে নাই, জাস্ট গ্লোবাল স্টে করতেছে। তো স্কোপিং আসলে এইটাই, যে আমরা যদি বলি যে একটা এরিয়া চিন্তা করি, পেইন্ট কই, আমি আঁকা আঁকিতে খুব খারাপ, তারপর একটু ড্র করি আপনাদের জন্য। ধরলাম হচ্ছে আমি এই একটা এরিয়া নিলাম, এবং এই এরিয়ার আমি নাম দিলাম হচ্ছে গ্লোবাল স্কোপ। এখন এই এরিয়ার ভিতরে এইটুকু হচ্ছে ছোট্ট একটা রুম, এইটাকে আমরা নাম দিতে পারি ব্লক স্কোপ। যে আমার হচ্ছে এই ব্লকটাও কিন্তু আমার এই গ্লোবাল স্কোপিং এর ভিতরেই, কিন্তু এটা আসলে আলাদা, এটা আরেকটা নতুন এরিয়া যেটা আসলে এই গ্লোবাল স্কোপিং এর মধ্যে এটাকে আলাদা করে দিছে। তা আমরা এখন এটাকে বলতেছি যে ব্লক স্কোপ, আর এটাকে বলতেছি টোটালটাকে গ্লোবাল স্কোপ। তো যেই কোডগুলো আমার হচ্ছে এইখানে লেখা হবে, এইখানে লেখা হবে, এগুলোকে আমরা বলবো যে গ্লোবাল স্কোপে আছে, গ্লোবাল ভ্যারিয়েবল অথবা গ্লোবাল ফাংশন। আর যেই কোডগুলো আসলে ব্লকের ভিতরে লেখা হবে, আমরা বলবো সেগুলো একটা ব্লকের ভিতরে আছে। তো এখন কি ক্লিয়ার? ওকে, গ্রেট। সো আই গেস এখন মোটামুটি সবার ক্লিয়ার এটা। তো এটা যদি ক্লিয়ার হয়, সো এইখানেই হচ্ছে মেন সমস্যাটা হয় ভারে। জি ভাই। ভাই যে ব্লক স্কোপ ওইটার মধ্যে মানে ওইটা কি রান রান করবে আর কি ওর মধ্যে হ্যাঁ, ব্রাউজারে? অবশ্যই রান করবো, কারণ পুরো কোডটাই তো আমার এই জায়গার মধ্যেই আছে ফাইলটা, তাই না? সো ও হ্যাঁ, যখন হ্যাঁ। রান করবে ওপর থেকে না না, নিচে। গ্লোবাল গ্লোবাল স্কোপের ভিতরে তো মানে ব্লক স্কোপ তো, গ্লোবাল স্কোপের ভিতরে যেই মানে ইয়েগুলো থাকবে ওইগুলা রান করলো, কিন্তু আবার ব্লক স্কোপের ভিতরে যেগুলো থাকবে ওইগুলোকে রান করবে, এরকম কিছু? এক্স্যাক্টলি, রান করবে। বর্তমানে নর্মালি আমরা কোনো কিছু ব্লকে রাখি, এটা কিছু একটা কন্ডিশন থাকে, ঠিক আছে? নর্মালি আমরা যখন ফাংশন লিখি বা হচ্ছে কন্ডিশন লিখি বা হচ্ছে লুপে কাজ করতে চাই, কিছু স্পেসিফিক কেসগুলোতে আমরা ব্লকগুলো আসলে ইউজ করি, না হলে হচ্ছে পুরো কোড আমরা গ্লোবালি ইউজ করি, মানে এভাবে আমরা জাস্ট লিখি কোডগুলা। আচ্ছা। তো ওইগুলো হচ্ছে স্পেশাল ট্রিগার থাকে, যে একটা কোনো লজিক যদি ট্রু হয়, আমরা যে শর্তটা ইউজ করেছি ট্রু হচ্ছে, বা আমরা কোনো লুপ ইউজ করছি, তো এটা আমরা সামনে আরও ক্লিয়ার হবো যখন আমরা হচ্ছে কন্ডিশন, লুপ, ফাংশন এগুলো পড়বো। সো এখন জাস্ট এটুকু বুঝে রাখি যে আমাদের হচ্ছে ব্লক স্কোপ মানে আলাদা একটা এরিয়া। তো এখন এখানে যে প্রবলেমটা হয়, আসলে প্রবলেমটা আমি আপনাদেরকে ভিজুয়ালি বুঝাই, ভিজুয়ালি বুঝাইলে সুবিধা হবে। আমি বাকি সব কোড হচ্ছে কমেন্ট করে ফেলতেছি, যাতে কোনো কোড হচ্ছে ইন্টারফেয়ার না করে। সো এখন কথা হলো, একটু আগে তো বাজার করছিলাম, তাই না? এই চাল ডাল পেঁয়াজ কিনলাম। তো এই চাল ডাল যে পেঁয়াজ যে কিনলাম, তা এখন করিম চাচা হইতেছে, করিম চাচা আবার মেয়েদেরকে একটু ডিসকাউন্ট দেয় বেশি, ছেলেদেরকে দেয় না। ছেলে দেখলে দাম যেটা ওটাই ফিক্সড প্রাইস, কোনো দাম কমাকমি নাই। কিন্তু মেয়েরা হচ্ছে একটু বাজার সওদা করতে গেলে মাঝে মাঝে একটু কম দামে রাখে, যে আচ্ছা থাক 10 টাকা একটু কম দিই, 20 টাকা একটু কম দিই। সো আমি ধরলাম এখানে যে আমার এখন প্রাইস হচ্ছে, আমি হচ্ছে একটা প্রাইস নিই, প্রাইস হচ্ছে 150 টাকা। আর একটা নিলাম বুলিয়ান ভ্যারিয়েবল, যে আমি হচ্ছে মেয়ে কিনা চেক করব, সেটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে, মানে ইজ মে ট্রু মানে হচ্ছে পার্সনটা হচ্ছে মেয়ে। এই জায়গায় আমি একটা কন্ডিশন ইউজ করছি। তো আপাতত এটা বুঝার দরকার নেই, জাস্ট দেখেন স্কোপিং এর ব্যাপারটা ক্লিয়ার হবে, কন্ডিশনটা না বুঝলেও চলবে।
এখানে আমি কি করলাম, আমার প্রোডাক্টটার প্রাইস ছিল 150 টাকা, এবং আমি এখানে চেক করতেছি যে এটাতে চেক করতেছি যে কাস্টমার কি মেয়ে নাকি মেয়ে না। সো কাস্টমার যদি মেয়ে হয়, আমি জাস্ট চেক করছি ওইটাই, যদি কাস্টমার মেয়ে হয় তাহলে আমি কি করব। এবং দেখেন এইখানে একটা ব্লক ক্রিয়েট করছি আমি, যে যদি কাস্টমার মেয়ে হয় তাহলে হচ্ছে এই কোডগুলো এক্সিকিউট হবে, যদি কাস্টমার মেয়ে না হয় তাহলে কিন্তু এই কোডগুলো এক্সিকিউট হবে না। সো যদি কাস্টমার মেয়ে হয়, আমি এখন তার জন্য একটা নতুন প্রাইস সিলেক্ট করলাম, ওই প্রাইসটা হচ্ছে 130 টাকা। কাস্টমার মেয়ে না হলে কিন্তু প্রাইস 150 টাকাই থাকবে, যদি মেয়ে হয় তাহলে হচ্ছে প্রাইসটা 130 টাকা হবে, এবং তার জন্য আমরা এখানে প্রাইজের আউটপুটটা আমরা এখানে দেখব। আর এই ব্লকটা হচ্ছে এখানেই শেষ, এখান থেকে শুরু এখানে শেষ। আর এটার জন্য আমরা দেখব হচ্ছে এটার আউটপুটটা, মানে বাকি সবার জন্য এই প্রাইসই 150 টাকায়, একমাত্র কাস্টমার মেয়ে হলেই হচ্ছে 130 টাকা। সো এই কোডটা কি সবার কাছে ক্লিয়ার যে আমরা আসলে এখানে কি করতে চাইতেছি? ওকে, সো আমি এখন যদি রান হ্যাঁ ভাইয়া, করি। জি ভাইয়া বলেন। আচ্ছা আর প্রাইস যে লেখছেন এই জায়গায়, হুম, আচ্ছা এই জায়গায় আমি যদি প্রাইসের বদলে অন্য কিছু লিখি, কোনো সমস্যা নেই, আপনি মানে প্রাইস, প্রাইস না লিখে দাম লিখেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আপনি এখানে যেই ভ্যালুটা লিখছেন আপনি খেয়াল রাখবেন এটা যেন কনসিস্টেন্ট থাকে, আপনি যেন এখানে না আউটপুটের। নিচেরটা ইফের যে ভার প্রাইসটা আর কি, হুম হুম হুম, এটা হ্যাঁ প্রাইস ওইটা লিখবেন, আমি এটা চেঞ্জ দাম করতে লিখবেন। পারবো। হ্যাঁ দাম লিখতে পারি তাই না? হ্যাঁ তা পারি, কিন্তু এখানে হচ্ছে আমি এখন যেটা বুঝাবো সেটার জন্য আসলে এটা না না না, ইম্পর্টেন্ট। সেটা আর কি মানে বুঝলাম হুম, না আর কি। ওটা সমস্যা নেই, ওটা আপনি হচ্ছে হুম, আপনার ভ্যারিয়েবলের নাম, আপনি যেটা চান আপনি সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দু জায়গায় ডিফারেন্ট রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। বাট এখন এইখানে এটুক করতে ক্লিয়ার ভাই, আমি এখানে কি করতে চাইতেছি। সো আমি এখানে চাই যখন হচ্ছে কাস্টমার মেয়ে হবে তার জন্য প্রাইসটা হবে 130 টাকা, কাস্টমার যদি মেয়ে না হয় তাহলে প্রাইস হবে 150 টাকা। সো নর্মালি আমি সবাইকে 150 টাকা প্রাইস বলবো, মেয়ে হলে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে বলবো যে আপু আপনার জন্য 130 টাকা। সো যেটা আসলে ওই যে ওই চাঁদনি চক কাউসিয়াতে গেলে করে, যে আপু শুধুমাত্র আপনার জন্য প্রাইসটা কমাইছি, যে আর কেউ আসলে প্রাইস কমাইতাম না, অনলি আপনার জন্য হচ্ছে প্রাইসটা কম। সো যাই হোক, তো এখন আমি এটার আউটপুটটা আসলে দেখি, এটা সেভ করে রান করি যে আসলে কি দেখায় আমাকে। দেখেন ঘাপলা হয়ে গেছে একটা, আমি এখানে হচ্ছে প্রাইসটা সেট করছিলাম 130, এবং আমি চাইছিলাম কাস্টমার মেয়ে হলেই হচ্ছে শুধু 130 দেখাবে, এবং 130 এখানে কনসোল ডট লগে দেখাইছিল, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি সব ক্ষেত্রে এখন এই 130ই দেখাইতেছে, আমার তো 150 দেখানো উচিত, কিন্তু না, সব ক্ষেত্রে 130 দেখাইতেছে। প্রবলেমটা হইতেছে var ইউজ করলে যে প্রবলেমটা হয়, আমরা চাই যে একই স্কোপে একই নামে আমরা দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না, এবং আমরা ডিফারেন্ট স্কোপেও যদি সেম নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করি সেটা একটার সাথে আরেকটা ইন্টারফেয়ার করবে না। এখানে কেস কিন্তু দুইটা, একটা হচ্ছে আমরা এই সেম স্কোপে সেম নামে দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না, আর হচ্ছে ডিফারেন্ট স্কোপে যদি আমরা ক্রিয়েট করি তাহলে ওই দুটো একসাথে একটা ইন্টারফেয়ার করবে না, কিন্তু এখানে কিন্তু আসলে ইন্টারফেয়ার করে ফেলেছে। এখানে এই স্কোপের ভিতরে যে আমরা আবার এই প্রাইসটা ডিক্লেয়ার করছিলাম, এটা করছে কি আমাদের এই গ্লোবাল ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করে ফেলছে, রিপ্লেস করে এখন পুরা প্রাইসটাই হচ্ছে 130 টাকা হয়ে গেছে। এই প্রবলেমটার জন্যই দেখা যায় কি যে ডেভেলপার কমিউনিটিতে প্রবলেমটা খুব বেশি হইতেছিল, কারণ আমরা তো এখন কোড লিখছি খুব অল্প, চোখে দেখতে পাইতেছি যে এখানেও প্রাইজ আছে এখানেও প্রাইজ আছে, কিন্তু যখন আপনি 1000 লাইনের কোড লিখবেন, আপনি কোনো এক জায়গায় কোনো একটা স্কোপের ভিতরে প্রাইস ডিক্লেয়ার করে রাখছিলেন, পরে যে আবার কোনো একটা স্কোপের ভিতরে বা গ্লোবালি যদি আবার এই প্রাইসটা ডিক্লেয়ার করে ফেলেন ভুলবশত, আপনার কিন্তু পুরা লজিকটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, এবং এটার জন্য আপনাকে কোনো এরর দেখাবে না, কিন্তু যে তুমি কিন্তু একই নামে দুইটা সেট করে রাখছো এরর দেখাবে না, কিন্তু লজিকের 12টা বেজে গেছে। সেমভাবে এই জায়গায় লজিকের 12টা বেজে গেছে। এটার জন্য আমরা এখন কি করি, আমরা এখন অলওয়েজ লেট ইউজ করব। এখানে লেট দিলাম, এরপর হচ্ছে এখানেও হচ্ছে লেট দিব, এবং এখানেও হচ্ছে আমরা লেট ইউজ করব। এবং লেট ইউজ করার সুবিধাটা কি এটা এখন দেখেন,
এখন দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন কিন্তু কোনো সমস্যা নেই, একমাত্র কাস্টমার মেয়ে হলেই প্রাইস 130 টাকা, আর না হলে কিন্তু প্রাইস ওই আগেরটাই আছে 150 টাকা। এটা কিন্তু এটাকে রিপ্লেস করে দেয় নাই। লেটের মজাটাই হচ্ছে এখানে, আমি যদি আবার এখানে লিখতে চাইতাম লেট দিয়ে আরেকটা ভ্যারিয়েবল, তাহলে কি হইতো দেখেন। তাহলে খুব বিদঘুটা এরর দেয়া দিছে আমাকে। দেখেন কি বলছে, সিনট্যাক্স এরর, আইডেন্টিফায়ার প্রাইস হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। মানে তোমার এই প্রাইস এই ভ্যারিয়েবলটা অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে এই স্কোপে, সো তুমি আবার ডিক্লেয়ার করতে পারবা না এই প্রাইস ভ্যারিয়েবলটা। আমি চাইলে এটার ভ্যালু রিঅ্যাসাইন করতে পারি, বাট আমি নতুন করে ডিক্লেয়ার করতে পারবো না এটাকে, এটা মনে রাখবেন। এই জন্য লেট ইউজ করার সুবিধা এই জায়গাতেই। এবং আমি এখানে স্কোপের ভিতরে যেটা ইউজ করেছি ওইটা শুধু স্কোপের ভিতরেই কাজ করবে, ওটা কিন্তু আমার স্কোপের বাইরে আমার গ্লোবাল কোনো ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দিবে না। জাস্ট এই স্কোপের ভিতরে এটার পাওয়ার আছে, এটার বাইরে এটার কোনো হচ্ছে এক্সিস্টেন্সই নাই। তো এখন কি আমরা বুঝতে পারছি আসলে এই জিনিসটা, যে আমরা হচ্ছে এই স্কোপিং এর ব্যাপারটা কি এবং var আর লেটের মধ্যে প্রবলেমটা আসলে কোন জায়গাটায় হয়। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, এই কনসেপ্ট আসলে ক্লিয়ার রাখাটা ভালো, কারণ এটা অনেক জায়গায় এক্সপ্লেন করে না আপনাকে, জাস্ট র্যান্ডমলি আপনাকে হচ্ছে বলবে যে লেট ইউজ করতে বা কনস্ট ইউজ করতে। বাট বিহাইন্ড দ্য সিন হচ্ছে এটা রিজন কেন আমরা লেট এবং কনস্ট ইউজ করি এখন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ে, var ইউজ করি না। সো কারো যদি মাথার উপর দেওয়া যায়, যদি মনে করেন যে এখন বাটারফ্লাই দেখা শুরু করেছেন, তাহলে হচ্ছে কোশ্চেন করতে পারেন যে ভাই এটা বুঝিনি, আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? জি শিওর। আপনি ব্র্যাকেটের ইউজটা একটু আমাদেরকে বলবেন কি, যে কখন কোন ব্র্যাকেটটা ইউজ করতে হবে, একটু আরেকবার একটু বলবেন? যে আপনি এখানে নর্মালি হচ্ছে আমরা যে কোনো স্কোপিং এর জন্য জাভাস্ক্রিপ্টে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড আচ্ছা ব্র্যাকেট আচ্ছা ইউজ করে আমরা স্কোপিং গুলা ক্লিয়ার করব, যেটা একটা স্কোপের আচ্ছা মধ্যে আছে। আচ্ছা, স্কোপিং এর জন্য শুধু কার্লি ব্র্যাকেট, হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট আর এক্স্যাক্টলি, কার্লি ব্র্যাকেট। লেটের জন্য আমি শুধু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, জি এরকম কোনো বুঝছেন। নিয়ম আছে কি? না এরকম, এটা হচ্ছে কি আমরা যখন কোনো কন্ডিশন গুলো লিখছি, আমরা এই কন্ডিশন গুলো হচ্ছে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখছি। এই যে দেখেন আমি ইফ এর আচ্ছা পরে এটা একটা কন্ডিশন, আচ্ছা, ইফ কন্ডিশন, হ্যাঁ ন্যাচারালি, হ্যাঁ। আচ্ছা, এই বুঝেছি এটা। কন্ডিশনটা আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম। সো এখানে আবার সেকেন্ড হুম ব্র্যাকেট দিলে এখানে হতো না, তো এখানে কিছু ব্র্যাকেটিং রুলস আছে। এটা হচ্ছে কি হুম যে এটা আপু আসলে ওই মুখস্থ করার কিছু নেই, এটা আপনি যখন কোডিং করতে থাকবেন আপনার অটোমেটিক আপনার হুম এসে পড়বে এই জিনিসটা। বাট এটা জাস্ট প্রথম দিকে হচ্ছে একটু কনফিউজিং হয় যে কখন আমি হুম ফার্স্ট ব্র্যাকেট কখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সো এটাই। হুম তো আমি দেখেন আবার এই যে যখন আমি কোনো ফাংশন ইউজ করবো বা মেথড ইউজ করব, সেই মেথডের মধ্যে এই যে এখানে যে লিখছি আমি যে কনসোল হুম ডট লগ, এটা কিন্তু একটা মেথড। এই মেথডে আমি একটা ভ্যালু লিখছি যে প্রাইস। তো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট হুম ইউজ করছি, সেকেন্ড ব্র্যাকেট না বা থার্ড ব্র্যাকেট না। সো এই জিনিসগুলোই। সো আমরা ফাংশনের ক্লাসে হচ্ছে এই ফাংশন মেথড এগুলো কিনে আরো ডিটেলসে দেখবো, এবং সামনে আরো ব্র্যাকেটের জিনিসগুলো দেখবো যে কোন জায়গায় কোনটা ইউজ করতেছি। সো এইটুক কি সবার ক্লিয়ার আজকে? এবং এখন থেকে আমরা যতগুলো ভ্যারিয়েবল লিখবো সব হচ্ছে লেট এবং কনস্ট। তো সব থেকে ভালো হচ্ছে কনস্ট ইউজ করা। কনস্ট ইউজ করলে আপনার হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে মানে স্থির থাকবে, এবং হচ্ছে টাইপটাও সেম থাকবে। আপনি অ্যাক্সিডেন্টালি আপনার ভ্যালুও চেঞ্জ করতে পারবেন না, রিঅ্যাসাইন করতে পারবেন না। সো টিপস হচ্ছে, আপনি যদি আপনার কোড করার সময় আপনার যদি এমন কোনো ভ্যারিয়েবল থাকে যেগুলোতে আসলে রিঅ্যাসাইন করার প্রয়োজন নেই ভ্যালু, সেগুলো আমরা কনস্ট দিয়ে করব। আর যেগুলো আসলে রিঅ্যাসাইন হতে পারে, চেঞ্জ হতে পারে, সেগুলো আমরা লেট দিয়ে করব। যেমন এই প্রাইসটা হচ্ছে চেঞ্জ হতে পারে পরে, যে এটা লেট দিয়ে করলাম। বা এখানে হচ্ছে মে ট্রু নাকি ফলস, এখন ট্রু, ফলস হলেও চেঞ্জ হতে পারে, তখন আমরা আবার এটাকে লেট দিয়ে করলাম। বাট যেটা আসলে চেঞ্জ হবে না সেটা আমরা হচ্ছে কনস্ট দিয়ে রাখবো। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে?
আপনাদের কাছে এই ক্লাসটা বোরিং লাগছে না, অন্য কারো কাছে, যে ভাই একটু ঘুম ধরতেছিল? না ভাইয়া, ভালোই লাগতেছে। আমি আসলে একটু মজা করে গল্প করে ক্লাস করার চেষ্টা করি, কারণ আমি প্রোগ্রামিং শেখার সময় আসলে আমার কাছে জিনিসটা অনেক খুব ফিল হয়েছিল যে একটু গল্প করে মজা করে কোডিং করলে না, কোড করাটা আসলে এনজয়েবল হয়, আর মানে ফোকাসটা থাকে এখানে। আমি যদি জাস্ট বোরিং কথা বলে যে আপনাদের মনে করেন যে এই একে তো অনলাইন ক্লাস, আমি দেখতেছি না আপনি কি করতেছেন, সো আপনি হচ্ছে এখানে চ্যাট করবেন গার্লফ্রেন্ডের সাথে, বলবেন, বাবু কি যে ক্লাস নেয়, বাজে ইনস্ট্রাক্টর। না ভাইয়া, আসলে খুব ভালো ছিল। আচ্ছা, আর আসলে মানে খুব অবাক লাগলো যে মানে পাইথনের সাথে অনেক অনেক মিল, হ্যাঁ, ক্যামেল কেস, এক্স্যাক্টলি। তারপরে আবার হ্যাঁ ভ্যারিয়েবল গুলো, জাস্ট প্রিন্ট আর হচ্ছে কনসোল লক, এই দুটো একটু হ্যাঁ, মানে জাস্ট হ্যাঁ, চেঞ্জ আর কি ডেফিনেশন এবং এটা। পাইথনে আপনার হচ্ছে এখানে মানে ইন্ডেন্টেশনটা ঠিক করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে এক্স্যাক্টলি, আসলে আমরা হচ্ছে ওই ইন্ডেন্টেশনটা আমরা হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে আমরা স্কোপিংটা করি, পাইথনে আমরা হ্যাঁ ব্র্যাকেট হ্যাঁ ইউজ করি না। নেস্টিংটা এতটা লাগতেছে না এখানে, আমি যেটা এক্স্যাক্টলি। খেয়াল করলাম। সো থ্যাংক জাভাস্ক্রিপ্ট আমরা আসলে অনেক। ব্র্যাকেট দিয়ে করে ফেলি। তো ইনশাল্লাহ হ্যাঁ সামনে আরো আমরা অনেক ডিপ জিনিস শিখবো। যেমন মজা হবে যখন আমরা হচ্ছে কন্ডিশন নিয়ে কাজ করব, অ্যারে নিয়ে কাজ করব, স্ট্রিং নিয়ে আরো ডিপ ডাইভে দিব, এরপর ফাংশন লুপ এগুলা শিখবো, তখন দেখবেন যে বাহ জোস। এবং আপনাদের আসলে একটা প্রবলেম সলভিং এক্সারসাইজ থাকে, এটা হচ্ছে আপনাদের মিড এক্সামে থাকবে। এটা আমি কিছু প্রবলেম দিব, আপনাদের এগুলো সলভ করতে হবে, ওইটা অনেক মজার হয়। কিছু ইন্টারেস্টিং প্রবলেম দিই, সলভ করতে গেলে আপনারা মনে করেন মাথায় একটু প্যাচ লাগবে, মনে করবেন যে সলভ করা শেষ প্রবলেম, তারপর দেখবেন যে না একটা গিট্টু আছে এখানে। সো এগুলো আশা করি ক্লাসটা মজা হবে অনেক ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আর থাকলে করতে পারেন কোশ্চেন। ওকে, রোহন ভাইয়ের হ্যাঁ কোনো আমার কোশ্চেন নেই, সব একটা আনসার কোশ্চেন ক্লিয়ার। ছিল হচ্ছে জি আমাদের তৌকির ভাই। ক্লাস হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন হবে উইকলি, তাহলে কি আমাদের 2 উইকস বা 3 উইকস এর ভিতরে আমাদের কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, 2.5 উইকসে, মানে 7টা ক্লাস, তো সো 2 উইক এক্স্যাক্টলি। ক্লাস হওয়ার পরে তারপর লাস্ট উইকে একটা ক্লাস হবে। আচ্ছা তৌকির ভাই, আপনাদের ক্লাসটা আসলে আর রবি মঙ্গল না, আপনাদের ক্লাসটা হচ্ছে সোম বুধ আর হচ্ছে শনিবার। ও আচ্ছা 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 আচ্ছা। হচ্ছে ব্যাচ 6 তো আপনারা, তাই না? সবাই তো ব্যাচ হ্যাঁ 6 হ্যাঁ এরই। হ্যাঁ। জি, ব্যাচ 6 এর ক্লাস হচ্ছে শনি সোম বুধ। আপনার যদি টাইম নেওয়ার প্রবলেম থাকে তাহলে আমাকে একটু ইনবক্স করেন, কারণ আমাদের আসলে 3টা ব্যাচ লঞ্চ হয়েছে একসাথে। আচ্ছা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিতে 2টা, আর হচ্ছে এই শনি সোম বুধে একটা। হ্যাঁ, তো থ্যাংক ইউ হয়তো ভেরি মাচ। হ্যাঁ ওকে। আসলে প্রবলেমটা যেখানে হয়েছে, আমি আসলে 2টা মেল পেয়েছি, ব্যাচ 5 এর একটা মেল পেয়েছি, 6 এর একটা পেয়েছি, আচ্ছা আচ্ছা, এই জন্য সমস্যাটা। বুঝতে পেরেছি। তো এই কনফিউশনটা আসলে এখানে অ্যারাইজ হয়েছে। তো সমস্যা নেই, আপনি হ্যাঁ যেহেতু ব্যাচ 6 এর সাথে যদি ক্লাস করতে চান আপনি এখানেই কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ করেন। তাহলে আপনার ক্লাসটা হচ্ছে শনি সোম বুধে হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমি গতকালকে ছিলাম না, সো আমি তাহলে ব্যাচ 6 এ কন্টিনিউ করি। ওকে, ঠিক ঠিক আছে, আছে, তাহলে আপনি হচ্ছে শনি থ্যাংক সোম বুধ 9টা থেকে 11টা। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। এবং হচ্ছে জি আশিক ভাই, ভিডিও রেকর্ড হচ্ছে এবং রেকর্ডটা হচ্ছে ক্লাসের পর আমি দিয়ে দিব আপনাদেরকে, মানে ইউটিউবে আপলোড দিয়ে তারপর দিব, একটু টাইম লাগবে। সো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আসলে ক্লাসটা এখানেই শেষ করব, বাট শেষ হয়েও শেষ হবে না। ভিডিও দেওয়ার পর আপনাদের প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো, কারণ এখানে অনেক কিছুই করালাম যেগুলো আপনারা কখনো হয়তো এর আগে করেননি, যদিও একদম বেসিক জিনিস ছিল এগুলা। বাট তারপরেও প্রতিটা কোড হচ্ছে আপনারা দেখে দেখে নিজেরা লিখবেন, লিখে এক্সিকিউট করবেন, যে রান করে দেখবেন যে আসলে কি করতে হয় বা কিভাবে করতে হয়। ফ্রি ম্যাটেরিয়াল বলতে আমরা 2টা সাইট ফলো করব, বাট এখন খুব একটু উপকার পাবেন না, কারণ আমরা হচ্ছে এমডিএন ওদের জাভাস্ক্রিপ্ট গাইডটা ফলো করব, যে এমডিএন জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দিলে আমরা হচ্ছে এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট গাইড, যেটা মোজিলা ডেভেলপার নেটওয়ার্কের, বা এখানে আপনারা জাভাস্ক্রিপ্ট বেসিকটা হচ্ছে আপাতত দেখতে পারেন, কারণ গাইডে হচ্ছে অনেক টপিক আছে যেগুলো আমরা এখনই দেখলে আসলে কিছু বুঝবেন না, যখন আমরা শেষ করব, যখন আমরা লুপ শেষ করব তখন এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কি। যখন ফাংশন শেষ করব, এরপর নাম্বার আর ডেট নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, এরপর স্ট্রিং নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, কারণ স্ট্রিংয়ে আসলে অনেক বেশি কাজ করা হয় আমাদের, স্ট্রিং অ্যারে এবং অবজেক্ট নিয়েও টুকটাক কথাবার্তা বলবো।
আর এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টপিক, এগুলো নিয়ে আমরা কোনোই কথাবার্তা বলবো না এই কোর্সে। এগুলো আসলে আমাদের কোর্সের স্কোপের বাইরে, প্রমিস, জেনারেটর, এরপর হচ্ছে মেটা প্রোগ্রামিং মডিউলস। তো আপনারা বেসিকে আসলে হচ্ছে এইগুলাই দেখতে পারেন যে জাস্ট পড়ে পড়ে। এমডিএন হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য খুব ভালো হচ্ছে একটা রিসোর্স। আর হচ্ছে W3 স্কুল। W3 স্কুলে হচ্ছে জাভাস্ক্রিপ্টে এসে আপনারা হচ্ছে দেখতে পারবেন এখানে জাভাস্ক্রিপ্টে খুব ভালো রিসোর্স আছে, বাট ওরা জাভাস্ক্রিপ্টে একটু অন্যভাবে লিখেছে। তো ওরা মেনলি আপনারা ট্রাই ইট ইউর সেলফে গেলে দেখবেন যে এই কি সব অন ক্লিক হাবিজাবি ইনার এইচটিএমএল এগুলো লিখে হচ্ছে কোডটা এক্সিকিউট করা। তো এটা আসলে ওরা ডম ইউজ করে হচ্ছে আপনার ব্রাউজারে ডাইরেক্ট দেখাচ্ছে কোড এডিটরে। তো আমরা এখনো ডম হচ্ছে ক্লাসগুলো তো করিনি, বাট ডম ক্লাসের পরে আপনার এই সবগুলা সিনট্যাক্স বুঝে যাবেন যে আসলে এখানে কি কাজ করছে বা কি কাজ হচ্ছে। তো W3 স্কুলে জাস্ট রিডিং পড়তে পারেন, এসে জাস্ট আমি পড়ে নিলাম যে এই জাভাস্ক্রিপ্টের হচ্ছে সিনট্যাক্সটা নিয়ে একটু দেখলাম যে আচ্ছা হচ্ছে সিনট্যাক্সগুলো এরকম এরকম। ভ্যারিয়েবল হচ্ছে ওরা var দেয়া করছে, আপডেট করে নাই। ওদের ডেভেলপার অনেক অলস, এখনো var দিয়ে রেখে দিছে। যাই হোক, মজা করলাম। সো এই যে কমেন্টেরটা, এই যে কমেন্ট কিভাবে করে, যে ডাবল স্ল্যাশ ইউজ করে হচ্ছে কমেন্টগুলো করছে, কমেন্টগুলো কেন করে, মাল্টিলাইন কমেন্ট কিভাবে করে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন জাস্ট পড়ে। সো এটাই গাইস, দেখা হবে নেক্সট ক্লাসে আপনাদের সাথে। নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে, আজকে সোমবার, নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে। সো বুধবার ইনশাল্লাহ 9টার সময়, একদম শার্প 9টায় ক্লাস শুরু হবে। তো ইনশাল্লাহ ওদিন আবার দেখা হবে। আমরা জাভাস্ক্রিপ্ট অপারেটর নিয়ে হচ্ছে ওদিন পড়াশোনা করব। আর এই ক্লাসের ভিডিও হচ্ছে আমি দিয়ে দিব আজকে। সামিয়া ভাইয়া, আপু, জি। আমি তো মানে গতকাল যে ব্যাচটা ক্লাস হয়েছে ওইটার সাথে আমাকে করতে বলছিলেন, বিকজ আমার তো সোমবারে ক্লাস থাকে ও 10টা আচ্ছা পর্যন্ত। আচ্ছা, আপনি কি আমাকে ইনবক্স করেছিলেন না? জি ভাইয়া, ইনবক্সে কথা হয়েছিল। আচ্ছা, তো আমি ওখানে হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিয়েছি, আমাকে ওখানে অ্যাড করে দিলে আমি নেক্সট দিন থেকে ওখানে এই ক্লাসটা করতে চাচ্ছিলাম। ওকে, শিওর আপু, আমি হচ্ছে আপনাকে হচ্ছে ওই ব্যাচ 5 এর গ্রুপে অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া, জি ভাইয়া। যে নোট জেএস এর লিংকটা কি আপনাকে ফেসবুকে ইনবক্স করব নাকি এই হ্যাঁ, জায়গায় দিয়ে দেবেন? আপনি আমাকে একটু ফেসবুকে ইনবক্স করেন, আমি হচ্ছে একটু খুঁজতে হবে আমার, কারণ হচ্ছে অনেক দিন আগে হচ্ছে এটা ওই ভার্সনে কাজ করেছিলাম। আর হচ্ছে এই যে আচ্ছা, তাহলে আরেকটা আমি জিনিস আপনাকে আমি নক দিয়ে দেখিয়ে দিই, জাস্ট বললেন দেখে ভুলে গেছিলাম যে জাভাস্ক্রিপ্ট, এই যে আমরা এখানে হচ্ছে কোডগুলো এখানে লিখে আমরা হচ্ছে আমাদের কাজগুলো আউটপুটগুলো আমরা হচ্ছে টার্মিনালে দেখতেছিলাম। বাট যাদের একটু প্রবলেম হয় বা ভিএস কোড ইউজ করতেছেন না, তারা কি করবেন আসলে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে নিয়ে? আমরা এখানে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব index.html নামে, এবং আমি একটা টেমপ্লেট জেনারেট করে নিলাম। সো এই জায়গায় জাস্ট যেগুলো লাগে স্ট্রাকচার, বডিতে আমি হয়তো একটা h1 লিখলাম, না লিখলে কিছু যায় আসবে না। সো লিখলাম হচ্ছে জাভাস্ক্রিপ্টে লিখি। এখন মেন কাজ যেটা, এই যে বডি যেখানে শেষ হয়েছে, তার আগে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আমরা এইখানে আমাদের স্ক্রিপ্টটা src ফাইলে হচ্ছে পয়েন্ট করে দিব। এই যে day1.js আমাদের ফাইলের নামটা ছিল, এই ফাইলটা হচ্ছে আমরা এখন এখানে সোর্সে অ্যাড করে দিলাম স্ক্রিপ্টের মধ্যে। এটা সেভ করব, রাইট ক্লিক করে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার। এটা করলে হবে কি, যে এটা এখানে ওপেন হয়ে গেল, যে জাভাস্ক্রিপ্ট জাস্ট কিছুই দেখাচ্ছে না। তো এগুলো তো আসলে আমরা কনসোলে প্রিন্ট করেছি জাভাস্ক্রিপ্টে, তাই না? সো আপনি যখন এই কনসোলে যাবেন, রাইট ক্লিক করে ইন্সপেক্ট থেকে কনসোল, এখন এই কনসোলে দেখবেন আপনার রেজাল্টগুলো দেখাচ্ছে। সো আমার এখানে যতগুলো হচ্ছে রেজাল্ট ছিল, এই সবগুলোই হচ্ছে কনসোলে হচ্ছে আউটপুটগুলো পাবে। সো আমি যদি এখন এগুলো সেভ করি, আমার যেহেতু লাইভ রিলোড এনেবল করা আছে, তো জাস্ট আমার এখানে সব আপডেট আমি পেয়ে যাব, 30, 7.5, 1, 130, 150, এভরিথিং। সো যাদের হচ্ছে এভাবে হচ্ছে কাজ করতে প্রবলেম হবে, তারা হচ্ছে এভাবে হচ্ছে ব্রাউজারে ইন্টিগ্রেট করে কাজ করতে পারেন। কারণ নোটটা আসলে কি, আমরা কোনো ব্যাকএন্ডের কাজ করছি না, আমরা জাস্ট নোট জেএসটা ইউজ করব আমাদের টার্মিনালে হচ্ছে জাস্ট কোডটা রান করানোর জন্য, আর কিছুই না। সো আপনি ভাই, সৌরভ ভাই, এইভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আপনার কোডটা রান করতে পারেন। এভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে জেএস ফাইল লিখে এইচটিএমএল ফাইলে অ্যাড করে কোডটা তারপর রান করলেন। আর আমি আপনাকে হচ্ছে আপনি ইনবক্স করেন আমাকে, তারপরও
আমি আপনাকে জি জি নোডের হচ্ছে ওই আগের ভার্সনের লিঙ্কটা আমি একটু খুঁজে দিয়ে দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এটাই গাইস, সবাই হচ্ছে ডিনার করে নেন, কোড প্র্যাকটিস করবেন। দেখা হবে ইনশাল্লাহ বুধবারে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই। হুম।